আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আজকে আমি আপনাদেরকে শোনাব ইনসাপুরি এবং মানুষের প্রেমের প্রথম গল্প, যেটা কিনা আপনারা সকলে আশা করি পছন্দ করবেন এবং সেই সঙ্গে আমাদেরকে এই গল্প শোনার পর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। ঘটনাটি বেশ রোমাঞ্চকর, সেই সঙ্গে বেশ অদ্ভুত বটে। আপনার সঙ্গে যখন কোনো একটি পরীর বিয়ে হয়, কিন্তু আপনি সেই বিষয়টা একদমই জানেন না, এবং আপনি যখন সেই পরীটাকে প্রথমবার দেখেন, প্রথম দেখায় তাকে পছন্দ হয়ে যায়, প্রথম সাক্ষাৎ, এবং সেই সাক্ষাতেই আপনি জানতে পারেন সেই পরী মেয়েটির আসলে কেউ নেই, কিংবা সে যে একটা পরী সেটাই আপনি জানেন না। আপনি তাকে পছন্দ করে অসহায় এতিম ভেবে হুট করে বিয়ে করে নিয়ে আসেন এবং বাসর ঘর করেন, সমস্ত কিছু শেষ হয়ে যায়। কিছুদিন পর যখন জানতে পারেন আপনার স্ত্রী, যাকে কিনা আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, যার পাশে আপনি শুয়ে আছেন, সে আসলে কোনো মানুষ না, সে একটা জিনজাদি, এবং সে একজন ভয়ঙ্কর জিনজাদি, যে কিনা আপনার হাত ধরে আপনার বাড়িতে উঠে এসেছে এবং আপনার পরিবারের সকলের সঙ্গে মিশছে, থাকছে। এমনই একটি ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো। ইনসাপুরির প্রেম এবং মানুষের সঙ্গে বিয়ের এক অলৌকিক কাহিনী, যা শুনলে আপনি নিশ্চয়ই অনেকটা চমকে যাবেন, সে সঙ্গে রোমাঞ্চকতার অনেক ফিল পাবেন। আমরা আজকে আপনাদেরকে এই ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনাবো, সেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, ভালোবাসেন এবং আমাদেরকে ভালোবাসা দিবেন প্রতিদিনকার মতো। বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের ইনসাপুরির প্রথম গল্পে। মফস্বল শহরের একটা আলিশান বাড়ি, সেখানে বাস করত মিরাজ। মিরাজ ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে। মিরাজের পরিবারটা বেশ সম্ভ্রান্ত এবং এখানে ওরা বেশ বড়সড় একটা ব্যবসা বাণিজ্য করে এখানেই সমস্ত কিছু করে। মিরাজ অনেক বছর পর বিদেশ থেকে ফিরেছে। সে অনেক বছর বিদেশে পড়াশোনা করেছে, তারপর বিদেশে থেকে যাওয়ারই ইচ্ছে ছিল, কিন্তু মিরাজের মা এবং তার অন্যান্য চাচা চাচিরা তাকে এক প্রকার জোর জবরদস্তি করেই দেশে টেনে নিয়ে এসেছে। দেশে এনে তাকে বিয়ে দিবে। মিরাজ বেশ ভালো একটা ছেলে, সম্ভ্রান্ত পরিবারের, উচ্চ শিক্ষিত, বিদেশ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে এসেছে। বাড়িতে ফেরা মাত্রই মিরাজকে দেখে সবাই বেশ খুশি হয়ে গেল। সব থেকে বেশি খুশি হলো মিরাজের একটা মামাতো বোন আছে, যে কিনা এখানেই থাকে মিরাজদের বাড়িতে ছোটবেলা থেকেই। সে মিরাজকে খুব পছন্দ করে। যেহেতু একান্নবর্তী পরিবার, সেহেতু পরিবারটা বেশ বড়। এক বাড়ির ভিতরে প্রায় 3-4টা ফ্যামিলি বসবাস করে। 3 চাচা, মামা, পাশাপাশি আরও অনেকেই আছে। বাড়িটা বেশ বড়। মিরাজ আসা মাত্রই সকলে তাকে সাদরে গ্রহণ করলো এবং সকলে অনেক বছর পর দেখে তাকে বেশ আপ্যায়ন করলো এবং বাড়ি ছেলে বাড়ি ফিরে এসেছে। মিরাজের বিয়ে নিয়ে সকলের বেশ কল্পনা এবং চিন্তা চেতনা। মিরাজ আসলে বিয়ে এত তাড়াতাড়ি করতে চায় না, যদিও বয়স হয়েছে এই 30 ছুঁই। এতদিন পড়াশোনা শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে এই চাকরি বাকরি করে সমস্ত কিছু গুছিয়ে আসতে আসতে মিরাজের বয়স 30 ধরে ফেলেছে। বিয়ে দেওয়ার জন্য বাড়ির সবাই উঠে পড়ে লেগেছে। মিরাজ কয়েকটা মেয়েও দেখতে যাবে বলেছে। সবথেকে বেশি খুশি হয়েছিল মিরাজের মামাতো বোন মীরা। মীরা ছোটবেলা থেকেই মিরাজকে পছন্দ করে। মিরাজ যখন ইন্টারমিডিয়েটে পড়ে, তখন সে এখান থেকে বিদেশে পাড়ি জমিয়েছিল পড়াশোনা করার জন্য মিডল ইস্টে। পড়াশোনা শেষ করে এখন বেশ ভালো একটা এস্টাবলিশ বিজনেস আছে। এখানকার বিজনেসও মিরাজকে সামলাতে হবে, কারণ ওদের একান্নবর্তী একটা পরিবার এবং সেখানে সমস্ত কিছু এরাই সামলে থাকে। বেশ কয়েকটা বিজনেস আছে। আসার পর মীরা মিরাজকে বলল, কি ব্যাপার মিরাজ, তুমি কেমন আছো? আগে তুই করে বলতো, প্রায় কাছাকাছি বয়সী, এই 4-5 বছর ছোট বড় হবে, ছোটবেলা থেকে বড় হয়েছে যেহেতু। এখন হঠাৎ করে তুমি শুনে মিরাজ বলল, কি রে মীরা, তুই তো আমাকে তুই করে বলতি, হঠাৎ করে এরকম? মীরা বলল, বড় হয়েছি না এখন, আমি এখন অনার্স 3rd ইয়ারে পড়ি। আর তুমি কত বড় হয়েছ? এখন তো তুমি আমার থেকে বড়, তাই না? তোমার কিছু লাগলে আমাকে বলবা, ঠিক আছে? দোতলার যে কামরাটায় তোমাকে থাকতে দেওয়া হয়েছে বা যেটা তোমার রুম, ওটার পাশের রুম আমার।
তোমার রুম আমি সবসময় গুছিয়ে রাখি। মিরাজ ছোটবেলা থেকেই মিরাজকে খুব পছন্দ করে এবং মিরাজ ছোটবেলা থেকে মীরাকে ছোট বোনের মতো দেখে এসেছে, কিন্তু পছন্দের বিষয়টা মিরাজ জানে না। ওদিনকে সবাই খুব হাসি ঠাট্টা করে গল্প গুজব করে রাতের বেলা ঘুমাতে গেল। মিরাজ বাড়িতে আসার পর এই প্রাকৃতিক পরিবেশ, আশেপাশের গ্রামীণ পরিবেশ সবকিছু ওর বেশ ভালোই লাগে। ও চিন্তা করলো যে রাত্রেবেলা একদিন বের হতে হবে, বের হলে অন্তত পক্ষে আশেপাশের পরিবেশটা ঘুরে দেখা যাবে। ছোটবেলায় যখন এদিকে ঘোরাফেরা করতো, আশেপাশের পরিবেশ প্রাকৃতি সবকিছু খুব ঘুরে ঘুরে দেখত। অনেক বছর বিদেশে থাকার কারণে সেই জিনিসগুলো দেখা হয়নি। পরের দিন সকালবেলা মিরাজের মা মেয়ে দেখার জন্য মিরাজকে সঙ্গে করে একটা বাড়িতে নিয়ে গেল। মোটামুটি 2-3টা জায়গায় গিয়ে সে মেয়ে দেখলো, কিন্তু মিরাজের খুব একটা পছন্দ হলো না। মিরাজ বেশ ধার্মিক একটা ছেলে, সে চায় তার স্ত্রী হবে বেশ ধার্মিক এবং ফ্যামিলির সকলের কথা শুনবে। ওদিকে মীরা মুখ ফুলিয়ে বসেছিল। মীরার মা বিষয়টা সবকিছু জানে। মীরার মাও সাপোর্ট করে মীরাকে, কারণ হচ্ছে যদি মিরাজের সাথে বিয়ে হয়, বড় চাচার একমাত্র ছেলে, এই বাড়ির অনেকটা সম্পত্তি মিরাজ নিজেই পাবে, সেহেতু তখন সম্পত্তিগুলো মীরার হয়ে যাবে। সম্পত্তির লোভী এক প্রকার বলতে গেলে আর কি। মীরার মা অবশ্য মিরাজের মাকে বলেছে যে আমাদের মীরাই তো পছন্দ, ঘরের ভিতরে পাত্রী থাকতে বাইরে কিসের জন্য খুঁজছিস। ওইদিনকে সন্ধ্যার দিকে 2-3টা পাত্রী দেখে এসে খুব একটা পছন্দ হলো না মিরাজের। মিরাজ বলল, মা পাত্রী বাইরে দেখা বন্ধ করো তো, আমার পছন্দ হলে তখন আমি বলবো। সবেমাত্র দেশে এসেছি, এখনই এরকম ভাবে বিয়ে করে ফেলবো, দেখো একটু সময় দাও আমাকে। মিরাজের মা তখন বলল, না না না, সময় দেওয়া যাবে না, এমনিতে অনেক দেরি করে ফেলেছিস, অনেক আগে তোকে দেশে আসতে বলেছিলাম কিন্তু আসিসনি। যাই হোক, এখন কথা হচ্ছে যে বাইরে যদি পছন্দ না হয়। ওই মুহূর্তে মিরাজের মামি বলে উঠল, আমার মীরা তো তোকে খুব পছন্দ করে, তুই মীরাকে বিয়ে করতে পারিস। মিরাজ বেশ লজ্জা পেয়ে গেল। এমনকি মীরার মা এই কথা বলতেই বাড়ির সকলে বলে উঠল, আমাদের মীরা মেয়েটা খারাপ না, দেখতে শুনতে মাশাআল্লাহ বেশ ভালো, বাইরের কাউকে যদি পছন্দ হচ্ছে না, দেখ মীরাকে পছন্দ হয় কিনা তোর। মিরাজ তখন বলল, কি মীরা? ওকে তো ছোটবেলা থেকে আমি দেখে আসছি, ওকে কিভাবে বিয়ে করব? মীরা চোখ মুখ শক্ত করে বসে রইল। ছোটবেলা থেকেই ওকে পছন্দ করে, হঠাৎ করে মিরাজের মুখ থেকে এরকম একটা কথা শুনবে মীরা কল্পনাই করতে পারেনি। বিয়ে শাদীর কথাবার্তা 2-1 দিন একটু ডিলে হলো, এরকমভাবে আটকে ছিল। মিরাজ সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ত, আল্লাহর ইবাদত করত এবং সবসময় ধর্মকর্ম নিয়ে মেতে থাকত, ধার্মিক পরিবার বলতে গেলে। ওদিনকে রাত্রেবেলা কি যেন হলো, মিরাজ চিন্তা করলো যে আজকে যেভাবে হোক একটু বাইরে বের হতে হবে, ঘুরতে যেতে হবে, ঘুরে টুরে আসি, তাহলে হয়তো মনটা একটু ভালো লাগবে। দেশে আসার পর বন্ধু বান্ধব সব কোথায় কোথায় চলে গিয়েছে, কারোর সঙ্গে যদি দেখা হয়ে যায়। মিরাজ তার গাড়িটা নিয়ে রাত্রের 11টা বাজে বাড়ি থেকে বের হয়ে পড়ল, কাউকে কিছু না জানিয়ে। আশেপাশের এলাকা নাকি ভালো না, এটা মিরাজকে আসার সময় মিরাজের পরিবারের সকলে বলে দিয়েছে। রাত বেলাতে খুব একটা বের হোস না, আশপাশটা একটু জঙ্গল দিয়ে ভরা, আর তাছাড়া এইখানটা তোর একা একা বের হওয়ার দরকার নেই, যদি যেতে চাস ড্রাইভারকে সাথে করে নিয়ে যাস। মিরাজ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো মা, তুমি এত চিন্তা করো না। মিরাজ ওদিনকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বেরিয়ে সোজা শহর থেকে বেরিয়ে গ্রামের দিকের যে বাগান টাইপের এলাকা আছে সেই এলাকার দিকে চলে গেল। মিরাজের বরাবরই প্রকৃতি খুব পছন্দ। এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটা নদী আছে, সেই নদীর পাড়ে মিরাজের দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগবে। মিরাজ সেই নদীর পাড়ে চলে গেল। আশপাশে শুনশান নীরবতা, রাত তখন বেশ গভীর হচ্ছে। মিরাজ এদিকে ওদিকে তাকিয়ে তার নিজের মনের মধ্যেই ভালো লাগতে শুরু করলো। জায়গাটা বেশ সুন্দর, দেখতেও মাশাআল্লাহ মন্দ লাগছে না। মিরাজ বেশ খানিকক্ষণ জ্যোৎস্নাতে ঘুরে টেরে গাড়িটা নিয়ে বাড়ির দিকে ফিরবে। রাত তখন 2টা-2:30 হবে, এরকম একটা গভীর রাত। ওরকম রাতে গাড়ি চালাচ্ছে খুব দ্রুত গতিতে। হঠাৎ করেই মিরাজ দেখতে পেল 2 জঙ্গলের মাঝখান দিয়ে একটা আলোকিত কোনো বস্তু মিরাজের গাড়ির সামনে এসে পড়ল এবং সঙ্গে সঙ্গেই মিরাজ ব্রেক কষতেই সেই গাড়িটার যে ইয়েটা ছিল, উইন্ডশিল্ডটা ছিল, সেটা ভেঙে গেল। আর সামনে কেউ একজন তার গাড়ির সামনে পড়েছে এটা সে দেখতে পেল। সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে গাড়ি থেকে নেমে পড়ল। নেমে এদিকে ওদিকে কাউকে কোথাও দেখতে পেল না। মিরাজ বুঝতে পারল না কি জিনিস পড়েছে, কোনো প্রাণী, কোনো জীবজন্তু, তাহলে কি সে মারা গিয়েছে? আশেপাশে খোঁজাখুঁজি করলো কিন্তু কোথাও খুঁজে পেল না। গাড়ির উইন্ডশিল্ডটা ভেঙে গিয়েছে। এখন এই অবস্থায় যদি বাসায় ফেরা হয়, দেখলে অনেকে বকাঝকা করবে। ওদিনকে মিরাজের সঙ্গে প্রথমবারের মতো এই আকস্মিক ঘটনাগুলো ঘটতে থাকে। তারপর থেকে মিরাজ এবং তার জীবন সম্পূর্ণরূপে পাল্টে যেতে থাকে।
ওদিনকে রাত্রেবেলা মিরাজ আশেপাশে এদিক ওদিকে অনেক জায়গায় অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোথাও কোনো কিছু পায় না। বেশ খানিক্ষণ পর সে গাড়িটা স্টার্ট দিয়ে সোজা ফজরের আজানের কিছুক্ষণ আগে বাড়িতে ফেরে। বাড়িতে আসার পর গাড়িটা সে বাড়ির পেছনের যে গ্যারেজটা আছে সেই গ্যারেজে সুন্দর মতো রেখে দেয় এবং দারোয়ানকে বলে যে এটা যেন কেউ না জানতে পারে এবং এটাকে যেন সুন্দর মতো গ্যারেজে নিয়ে ঠিক করে নিয়ে আসা হয়, জানলে হয়তো অনেকে বকাচকা করবে। মিরাজ ঘরের ভিতরে গিয়ে চুপচাপ ঠান্ডা মাথায় ঘুম দিল একটা। কিন্তু গত রাতে যা হয়েছে এটা কি মিরাজের সত্যি নাকি কোনো কল্পনা, এরকম কোনো কিছু মনে হচ্ছিল। মিরাজ তখন ঘুমের মধ্যে আচমকা একটা স্বপ্ন দেখল। দূর থেকে একটি মেয়ে তার দিকে হেঁটে আসছে। মেয়েটার পরনে বোরকা, সাদা রঙের বোরকা, নাকাব দেওয়া, চুলগুলো বোরকার ভিতরে ঢাকা, চোখ দুটো একদম জলজল করছে। মিরাজের দিকে হাত বাড়াচ্ছে। তার পাশে অজস্র নীল রঙের প্রজাপতি উড়াউড়ি করছে। পাশে তার সঙ্গে একটা সাদা ঘোড়া আছে। মিরাজ তার হাতটা ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে আচমকা মিরাজের ঘুম ভেঙে গেল। বেলা তখন প্রায় 12টা বাজে। মীরা এসেছে রুমে, এসে বলল, মিরাজ ভাই ওঠো, তোমাকে নাস্তা করার জন্য ডাকছে। এখনো ঘুমাচ্ছ কিসের জন্য বলো তো? মিরাজ তখন বলল, দিলি তো সুন্দর ঘুমটা ভাঙিয়ে, এই সবে মাত্র ধরতে গিয়েছিলাম। মীরা তখন বলল, কি ধরতে গিয়েছিলে? মিরাজ বলল, কি ধরতে গিয়েছিলাম সেটা তোর দেখতে হবে না, তুই যা তো এখান থেকে। মেয়েটা খুব মায়াবতী ছিল। মিরাজ স্বপ্নে মেয়েটাকে দেখেছে এবং তার চেহারাটা সবে মাত্র খুলবে ঠিক সেই মুহূর্তে আচমকা ঘুমটা ভেঙে গেল। মীরার দোষ সব। মীরাকে বকাঝকা করে সে ঘর থেকে বের করে দিল। মিরাজ উঠে মেয়েটাকে সত্যি বেশ ভালোভাবে কল্পনা করছিল। বেশ খানিক্ষণ পর সে উঠে নাস্তা করতে গেল। নাস্তার টেবিলে বলাবলি হচ্ছিল, মীরার সঙ্গে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিলেই হয়, দেরি করছিস কিসের জন্য তোরা? এই কথা শোনার পর, ওদিনকে ছিল শুক্রবার, সবাই বাসায় ছিল। দুপুরের দিকে সকলে একসঙ্গে বসে খেতে বসেছে। ওই অবস্থায় সকলে তখন কথা তুলল যে মীরার সঙ্গে বিয়েটা তাহলে ঠিকই করে ফেলি, কি বলিস মিরাজ? মিরাজ তখন বলল, কি যে বলো না চাচা, এখন আমি বেশি করবো না। আর মীরাকে, ওকে ছোটবেলা থেকে আমি এরকমভাবে দেখে আসছি, আমি ওকে বিয়ে করবো কিভাবে বলো তুমি? চাচারা তখন বোঝালো যে আর কাকে বিয়ে করবি, বাইরে কারো বিয়ে করবি না, আমাদের মীরা তো খুব ভালো মেয়ে, ও তোকে পছন্দ করে, আর তাছাড়া তুইও ছোটবেলা থেকে জিনিস জানিস, কোনো সমস্যা হবে না। কিছুটা কথা আগালো। সেদিনকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি বলে মাথাটা একটু ঝিনঝিন করছিল। মিরাজ তখন গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। সকালের মধ্যে মনে হয় গাড়িটা ঠিক করে নিয়ে এসেছে। মিরাজ এই গাড়িটাই চালায়। তারপর সে গাড়িটা নিয়ে বের হলো। বের হওয়ার পর ওই সময় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আসরের আজান দিয়ে দিয়েছে। মিরাজ গাড়ি থেকে নেমে আশেপাশে কোনো মসজিদ দেখতে পেল না। আসরের ওয়াক্ত খুব বেশি একটা থাকে না, তাকে নামাজটা পড়ে নিতে হবে। সে নামাজ কখনো মিস দেয় না। সে গাড়ি থেকে নেমে রাস্তার পাশের একটি জায়গায় তার গাড়ি থেকে জায়নামাজটা বের করে সেখানে নামাজ পড়তে শুরু করলো। নামাজ পড়ছিল, সালাম ফেরাবে ঠিক সেই মুহূর্তে আচমকা কেউ একজন তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। মিরাজ যখন চোখ খুলে ডান দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই দেখতে পেল উপর থেকে বিশাল বড় একটা কনস্ট্রাকশনের কোনো স্ট্রাকচার ভেঙে নিচের দিকে পড়েছে, কাঠ, ইট এবং বেশ কিছু জিনিসপাতি কংক্রিটের। মিরাজের মাথার উপর পড়লে সঙ্গে সঙ্গে সে মারা যেত, কিন্তু কে তাকে বাঁচালো? ঠিক সেই মুহূর্তে দেখল মিরাজের ঠিক পাশে একটি মেয়ে তার দিকে তাকিয়ে কেমন যেন এক চোখে তাকিয়ে আছে। মিরাজ তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মেয়েটা অচেতন হয়ে পড়ল। তারপর মিরাজ যখন মেয়েটার দিকে তাকানো মাত্রই মিরাজ বুঝতে পারল এটা তো সেই মেয়েটা, যে মেয়েটাকে গত রাতে সে স্বপ্ন দেখেছে। মিরাজ যখন তার সেই হুবহু নাকাব, হুবহু সেই চোখ জোড়া এবং হুবহু সেই সমস্ত কিছু দেখে সে আসলে বিশ্বাস করে ফেলল যে এই তো সেই মেয়েটা, যে মেয়েটাকে কালকে সে স্বপ্নে দেখেছে, তার স্বপ্নের মেয়েটা। সে তার মুখের নাকাবটা সরালো। নাকাব সরানো মাত্রই মিরাজের মেয়েটাকে দেখে এত পছন্দ হয়ে গেল যে মিরাজ তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আশেপাশে মানুষজন এসে ঘুরে তাকে ঘিরে ফেললো। বলল, কি হয়েছে? মানুষজন কনস্ট্রাকশনের লোকজনদের উপর চিল্লাচিল্লি করতে শুরু করলো এবং বকাঝকাও করতে শুরু করলো। মিরাজ তখন বলল, না থাক, সমস্যা নেই, এই মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু মেয়েটা তো অচেতন হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিতে হবে। মিরাজ মেয়েটাকে গাড়িতে তুলল। মেয়েটার শরীরে একটা খুব সুন্দর ফুলের ঘ্রাণ ছিল। এত পরিমাণ চমৎকার ঘ্রাণ এর আগে কোনোদিন মিরাজ কোনো পারফিউমে পায়নি। সে অনেক ধরনের দামি পারফিউম লাগিয়েছে জীবনে, কিন্তু এরকম পারফিউমের ঘ্রাণ। সে এদিক ওদিকে খুঁজতে লাগলো। তারপর মেয়েটাকে গাড়ির ভিতরে তুলে গাড়িটা টান দিতে শুরু করলো। মেয়েটা তার জীবন বাঁচিয়েছে। আর তাছাড়া সব থেকে বড় কথা, এই মেয়েটাকে সে স্বপ্নে দেখেছে, তার স্বপ্নের রাজকুমারী।
স্বপ্নে একবার দেখেই মেয়েটাকে পছন্দ হয়ে গিয়েছে। একদম হুবহু সাদা রঙের সেই হিজাব, সেই বোরকা এবং সেই রকমের চাহনি, সেই রকমের চেহারা। যখন সে অজ্ঞান হয়ে গিয়েছিল, মিরাজের দিকে তাকিয়ে তারপর অজ্ঞান হয়েছে। কিছুক্ষণ বাদে মেয়েটার জ্ঞান ফিরল। গাড়ি তখন চলছিল। মেয়েটা উঠে সঙ্গে সঙ্গেই মিরাজকে দেখে একটু ভয় পেয়ে পাশে সরে গেল। গাড়ির গ্লাসের সঙ্গে নিজের শরীরটা লাগিয়ে ফেলল। বলল, আমি কোথায়? তখন মিরাজ বলল, আপনি আমার গাড়ির ভিতরে। আপনি আমাকে বাঁচিয়ে তো নিজেই অজ্ঞান হয়ে পড়লেন, এমনটা কেন হলো? মিরাজ তখন এই কথা বলতেই মেয়েটা বলল, আসলে আমি এত মানুষ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, আর তাছাড়া আমার নিজের কাছে আমি বুঝতে পারছিলাম না যে আমি আপনাকে কিভাবে বাঁচালাম। তারপর মিরাজ বলল, আমার নাম মিরাজ, আপনি? মেয়েটা বলল, আমার নাম ইনসা। মিরাজ বলল, আপনি কোথায় কোথায় থাকবেন? কোথায় আপনার বাসা? বলুন, আমি নামিয়ে দিয়ে আসি। আপনি যে আমাকে যে উপকারটা করেছেন, এইটার প্রতিদিন আমি কিভাবে দিব জানি না, তবে সত্যি কথা বলতে আপনি আমার বেশ বড় উপকার করেছেন, আমার প্রাণ বাঁচিয়েছেন। মিরাজ তখন বলল, আপনার নামটা কিন্তু বললেন না। মেয়েটা বলল, আমার নাম ইনসা। মিরাজ তখন আবার বলল, খুব সুন্দর নাম, ইনসা, এরকম নাম শুনিনি এর আগে। আপনার বাসার ঠিকানাটা বলুন। মেয়েটি চোখ মুখ শক্ত করে বেশ খানিক্ষণ বসে রইল। মিরাজ আবার জিজ্ঞেস করলো, আচ্ছা ইনসা, আপনার ঠিকানাটা বলুন, আমি আপনাকে সেখানে নামিয়ে দিয়ে আসি। আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনার জন্য আমি কি করতে পারি বলুন। ইনসা তখন বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি কোথায় যাব? আসলে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। এই কথা শোনার পর মিরাজ খানিকটা চোখ মুখ শক্ত করে ইনসার দিকে তাকালো। তাকিয়ে বলল, বাসা থেকে পালিয়ে এসেছেন মানে? বুঝতে পারলাম না বিষয়টা। মিরাজের ইনসাকে অসম্ভব রকমের ভালো লেগেছে। খুব সুন্দর করে হিজাব পরা এবং চুল এবং কান কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু মুখ অবয়ব দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে তার সুন্দর সেই চোখ দুটো, একদম যেন হরিণীর মতো চোখ। ভীত হরিণীর চোখ যেরকম লাগে, ঠিক সেরকম হরিণীর মতো চোখ করে ইনসা বারবার মিরাজের দিকে তাকাচ্ছে। ইনসা তখন বলল, আমি যেখানে থাকি সেই জায়গাটা খুব খারাপ। আমি আমার মামা মামির সাথে থাকি এবং আমার মামা মামি আমাকে জোর করে আমাকে সব কিছু করায়, এমনকি জোর করে একটা খারাপ লোকের সঙ্গে আমার বিয়ে দিতে চায়। যে কারণে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। কয়েকদিন ধরেই দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি, চাকরি খুঁজছিলাম। এই শহরে আসার পর আমাকে কেউ সাহায্য করেনি। আসলে সত্যি কথা বলতে আমি কোথায় যাব, কি করবো, আমার কোনো ঠিকানা নেই। আপনি আমাকে যে কোনো এক জায়গায় নামিয়ে দিন। মিরাজ তখন খট করে বলে ফেলল, আচ্ছা আমি যদি তোমাকে একটা কথা বলি, দুঃখিত হঠাৎ করে তুমি বলে ফেলার জন্য, আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, এক দেখায় তোমাকে বিয়ে করতে চাই, তাহলে তুমি কি রাজি হবে? ইনসার ঠিক সেই মুহূর্তে মিরাজের দিকে তাকালো, তাকিয়ে বলল, কি বলছেন আপনি? আপনি আমাকে চিনেন না, জানেন না, আজকে সবে মাত্র দেখা হয়েছে। আমি আপনাকে বাঁচিয়েছি বলে আপনি আমাকে বিয়ে করে ফেলবেন? এতটা ভালো হবেন না। মিরাজ তখন বলল, ভালো লাগার জন্য এক মুহূর্তই যথেষ্ট। তোমাকে আমার দেখে খুব পছন্দ হয়েছে, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। বাসা থেকে বিয়ে দেওয়ার জন্য অনেক জোরাজোরি করেছে, বেশ কয়েকদিন আমাকে কয়েকটা পাত্রীও দেখিয়েছে, কিন্তু কাউকে পছন্দ হয়নি। সত্যি কথা বলতে আপনাকে প্রথম দেখায় আমার যতটুকু ভালো লেগেছে, আজ পর্যন্ত যে কয়টা পাত্রী দেখেছি কাউকে দেখে ভালো লাগেনি আমার। আমি আপনাকে সত্যি সত্যি বিয়ে করতে চাই। আপনি যদি রাজি হন, সামনে কাজী অফিস আছে, আমার দুজন বন্ধুকে ডেকে আমি সেখানে আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি রাজি? ইনসা তখন বলল যে, আপনি ভেবে দেখুন, আমি একটা গরিব অসহায় মেয়ে, আমি এখানে নতুন, এখানে এর আগেও কখনো আসেনি। আপনি কি সমস্ত কিছু জেনে বুঝে তারপর? ইনসা এই কথা বলার পর মিরাজ বলল, হ্যাঁ আমি জেনে বুঝেই করছি। ইনসা কিছু একটা বলতে চাইল, কিন্তু মিরাজ তখন ইনসাকে থামিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে সোজা কাজী অফিসের দিকে রওনা হলো। কিছুক্ষণ বাদে ইনসাকে সে কোনো কথাই বলতে দিচ্ছে না। মিরাজের দুজন বন্ধু আসলো। আসার পর ইনসার উপস্থিতিতে এবং সকলের উপস্থিতিতে সেখানে বিয়ে সম্পন্ন হলো। কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত, কেন যেন ইনসা বারবার কাজী সাহেবের দিকে তাকাচ্ছিলেন এবং বলছিলেন যে এখান থেকে তাড়াতাড়ি চলো। কাজী সাহেবও ইনসার দিকে বারবার করে তাকাচ্ছিল। আর ওইখানের পশু পাখি, দুটো পাখি ছিল খাঁচায় বন্দি করা, পাখিগুলো কেমন যেন উতলা হয়ে উঠছিল। আশেপাশে বিড়াল যারা ছিল, বিড়াল ইনসাকে দেখে তার পাশ থেকে সরে যাচ্ছিল, আর বাইরে থেকে কুকুরগুলো ইনসাকে দেখে ঘেউ ঘেউ করছিল। জিনিসটা মিরাজ অবলোকন করতে পারছিল কিনা জানি না, তবে মিরাজ সেগুলোকে তাড়িয়ে দিল। ইনসা এবং মিরাজের বিয়ে হয়ে গেল।
বাসার কেউই জানে না। ইনসা দেখতে আসলে খুব সুন্দর, এত পরিমাণ সুন্দর যে তার দিকে তাকালে যে কোনো পুরুষ মানুষ তার প্রেমে পড়ে যাবে। সেইখানে তো মিরাজ তাকে স্বপ্নে দেখে তাকে পছন্দ করেছে, আর তাছাড়া ইনসা মিরাজের জীবন বাঁচিয়েছে, এটা একটা বড় কথা। সর্বসাকুল্যে মিরাজ তাকে বিয়ে করে গাড়িতে চড়ে সোজা বাড়ির দিকে চলে আসলো। তখন সন্ধ্যা লেগে গিয়েছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাগরিবের নামাজ শেষ হয়ে গিয়েছে। ইনসা ওই মুহূর্তে গাড়ির সামনে বসে আছে। ইনসাকে সেই সাদা রঙের জামাটাই পরানো হয়েছে, যেটা পরা ছিল সেটাই পরে আছে। জামাটা বেশ দামি মনে হচ্ছে। আসার পথে জিজ্ঞেস করেছে, তোমাকে কিছু কিনে দিই, তোমার তো কিছু নেই। ইনসা তখন মিরাজকে বলল, না আমার কিছু কিনতে হবে না, যা আছে সেটাই। আপনি আমাকে দয়া করে বিয়েটা করলেন তাই না? ওই মুহূর্তে মিরাজ বলল, না, আমি তোমাকে পছন্দ করে ভালোবেসে বিয়েটা করেছি। আমি জানি তুমি আর যাই হোক খারাপ হবে না, তুমি অন্যান্য সকলের থেকে ভালো হবে, আমি এটা বিশ্বাস করি। কিছু কিছু মানুষের চোখ এবং চেহারায় তার পুরো চরিত্র লেখা থাকে, আমি সেটা দেখেই পড়ে ফেলেছি। আমি সাইকোলজির স্টুডেন্ট। ইনসা তখন বলল, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, আমি যতটুকু বলেছি অতটুকুই, তা ব্যতীত কি জানো তুমি? দেখতে দেখতে বাড়ির সামনে চলে আসলো, বাড়ির গেট খুলে দেওয়া হলো। তারপর যখন সকলে বাইরে দৌড়ে আসলো নতুন বউ দেখে যে মিরাজ একটা নতুন মেয়েকে নিয়ে ঘরের ভিতর ঢুকেছে, সকলে যখন জানতে পারলো যে সে ইনসাকে বিয়ে করে নিয়ে এসেছে, সর্বপ্রথম কষ্টটা পেল হচ্ছে মীরা। মীরা তার চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। মিরাজের মা বেশ খুশি, মিরাজের মামি সে বেশ অখুশি হয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর পাশাপাশি মিরাজ নিজে তো বেশ খুশি, অন্যান্য চাচারাও মোটামুটি বেশ খুশি। এই বাড়িতে মিরাজকে দেখতে পারে না শুধু মিরাজের ছোট চাচি আর ছোট চাচা, আর সেই সঙ্গে এই যে মীরা নতুন করে যুক্ত হলো। মীরা যখন ইনসাকে দেখতে পেল, খুব রাগান্বিত স্বরে বলল যে, তুমি একে বিয়ে করে নিয়ে এসেছো? মিরাজ, তুমি একে বিয়ে করে নিয়ে এসেছো? আমাকে তোমার পছন্দ হয় না তাই না? এই যে সকলে তোমাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য যে এত কিছু করছে। মিরাজ তখন বলল, দেখো মীরা, আমি তোমাকে পছন্দ করি না, তাছাড়া তুমি আমার ছোট বোনের মতো, তোমাকে কেন আমি বিয়ে করব? আমার ওকে পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়ে এসেছি। তারপর মেঝো চাচা বলে উঠলেন, মিরাজ, মেয়েটার পরিচয় কি, কোত্থেকে, হঠাৎ করে বিয়ে করে নিয়ে আসলে তুই কি পছন্দ করতি? মিরাজ তখন বলে উঠল, হ্যাঁ, আমি একে পছন্দ করতাম, এই জন্যই তোমাকে এতদিন কোনো কিছু বলিনি এই কারণে, কারণ ও খুবই ছোট ঘরের একটা মেয়ে এবং আমার পছন্দের, যার কারণে ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, তোমাদেরকে কিছু জানাইনি। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে আমার কিছু করার নেই। সকলে বেশ খুশি ছিল। ইনসা সকলকে সালাম দিল, ইনসাকে বরণ করে ঘরের ভিতর নেওয়া হলো। ইনসার চেহারা এত মায়াবী ছিল, এত সুন্দর ছিল যে সকলে দেখে ইনসাকে সত্যি খুব সাদরে আগ্রহ আমন্ত্রণ জানালো এবং ইনসাকে সবাই বেশ আদর যত্ন করে ঘরের ভিতরে প্রবেশ করালো। ওই দিন রাত্রেবেলা বাসর ঘর সাজানো হলো, সমস্ত কিছু করা হলো, কিন্তু এই ঘরের দুইজন ব্যক্তি খুবই অখুশি ছিল, ছোট চাচি আর মীরা, আর মীরার মা। এই তিনজনে মিলে ইনসার পেছনে লাগতে শুরু করবে, এরা নিজে থেকেই পরিকল্পনা করতে শুরু করলো, কারণ ইনসাকে ওরা পছন্দ করেনি। আর ছোট মামির ওই হাত থেকে সম্পত্তি বেরিয়ে গিয়েছে, কারণ মীরাকে দিয়ে সে এই বাড়ির সম্পত্তি বাগাতে চেয়েছিল। বাসর ঘর সাজানো হলো, মিরাজ বেশ খুশি ছিল। নতুন জামা কাপড় এবং সমস্ত কিছু পরে যখন ইনসাকে বাসর ঘরে রাখা হলো, মিরাজ শেরওয়ানি এবং সমস্ত কিছু পরে সেখানে যাওয়ার পর ইনসাকে দেখে চমকে যাচ্ছিল, কি সুন্দর দেখতে ইনসা। ইনসা বলল, হ্যাঁ। তখন মিরাজ বলল, তোমাকে দেখতে তো একদম পুরো চাঁদের মতো সুন্দর লাগছে, আমি কোনো ভুল করিনি ইনসা, তোমাকে বিয়ে করে আমি খুব খুব জিতেছি। তারপর মিরাজ ইনসার কাছে গিয়ে ইনসার হাত ধরে তার ছোটবেলার কথা বলল। তারা বাসরাতে অনেকক্ষণ গল্প করলো এবং তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা উঠে নতুন বউকে কেউ কিছু করতে দেয় না। ইনসা নিজে থেকে সমস্ত কিছু করতে চাইছিল, কিন্তু মীরা সে রান্নাঘরে এসে কুটনামি শুরু করলো। নতুন বউ এসেছে রান্না করতে, কি বা রান্না করতে পারবে, ফকিন্নির ঘরের মেয়ে, ফকিন্নির ঘরে এসে এখানে এরকম ভাবে সকলের সঙ্গে। ইনসার মন মানসিকতা ভালো ছিল, তবে এখানে এসে এরকম ভাবে সকলে এর দুর্নাম বা খারাপ কুড়াবে সেটা ইনসা কখনোই চায়নি। বেশ খানিকটা সময় কেটে গেল মাঝখানে। নতুন বউ, কেউ নতুন বউকে কাজ করাতে চায় না, তবে ইনসা সত্যি সত্যি এই বাড়ির সকলের মন জয় করতে চেয়েছিল, কিন্তু এবারে কিছু কিছু লোক তাকে পছন্দ করতো না, সবসময় তাকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়াতো। ইনসা এই বাড়িতে এসেছে 3 দিন হয়েছে। 3 দিনে সকলের কাছে সে প্রায় প্রিয় হয়ে উঠেছে, কারণ নতুন বউরা কখনোই কিচেনে গিয়ে রান্নাবান্না করে না,
ইনসা এখানে আসার পর সকলের মন জয় করার জন্য সমস্ত কিছুই করছিল এবং সমস্ত কিছুই সে প্রায় প্রস্তুত করে ফেলেছিল। কিন্তু ওই যে ঘেঁটে দেওয়ার জন্য মীরা সেখানে ছিল। সেদিনকে দুপুরবেলা সকলে খেতে বসলো। ইনসা আজকে নিজের হাতে রান্না করেছে। মিরাজ আজকে প্রথমবার মতো অফিস করে বাসায় ফিরেছে। দুপুর খাবার খেতে সবাই বসেছে। মীরা খুব যত্ন করে সব খাবারের মধ্যে লবণ এবং মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে এসেছে। ইনসা নিজে থেকে খুব বুদ্ধিমতী এবং সে সবকিছু দেখতে পারে। যখন এরকমটা করছিল সে নিজে সতর্ক ছিল না, কারণ জানতো মীরা হয়তো এরকম ক্ষতি কখনো করবে না। রান্না করার সময় ওরা সকলে গিয়ে এই কাণ্ড ঘটিয়ে এসেছে। সকলে খেতে বসলো। যখন মিরাজ একটু তরকারি নিয়ে নিজের প্লেটে নিয়ে খেতে বসলো, ঠিক সেই মুহূর্তে তার মুখটা জ্বলে উঠল, কারণ তার ভিতরে ঝাল দিয়ে ভরা ছিল। তার মুখ দেখে ইনসা কিছুটা বুঝতে পারল। তারপর হঠাৎ করে বলে উঠল, কি হলো তোমার? ওই মুহূর্তে মিরাজ বলল, আসলে কিছু না। ইনসা কিছুটা বুঝতে পারল ইনসা তো কোনো মানুষ নয়, সে একটা পরী। সে চাইলেই এই বিষয়গুলো আন্দাজ করতে পারে। তখন সে ধরে ফেলল যে আসল ব্যাপারটা কি। সঙ্গে সঙ্গে ইনসা একটা অন্যরকম দৈবিক শক্তি দিয়ে সমস্ত জিনিসপাতিগুলো মুহূর্তের ভিতরে ঠিক করে ফেলল। এই জিনিসটা মীরা হয়তো বুঝতে পারেনি, আর ইনসা কে সেটা মীরা নিজেও জানে না। জানলে হয়তো এই শয়তানিগুলো ওর সঙ্গে করার চেষ্টা করতো না। কিছুক্ষণ বাদে যখন দ্বিতীয় লোকমা মিরাজ গালের ভিতরে তোলার সঙ্গে সঙ্গে যেন সেটা একটা অমৃতের মতো খাবার হয়ে উঠল, কারণ ইনসা তার জাদু শক্তি দিয়ে এই জিনিসগুলো রান্নাবান্না করেছে। পাশাপাশি সকলে ওই খাবার খেয়ে বেশ প্রশংসা করলো এবং ইনসাকে বলল, বাহ, তুমি তো বেশ ভালো রান্না করতে পারো। সকলে ইনসার বেশ প্রশংসা করলো। ওই দিন রাত্রেবেলা ইনসা এবং মিরাজ নিজের কক্ষে শুয়েছিল। ইনসা মিরাজের বুকের উপর শুয়েছিল। ঠিক সেই মুহূর্তে মীরা ঘরের ভিতরে প্রবেশ করলো। তারপর বলল, দুঃখিত, আসলে মিরাজ ভাই, আমি ইচ্ছা করে। মিরাজ তখন বলল, কারোর বেডরুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়। এভাবে মীরা তখন বেশ খানিকটা কষ্ট পেল, কারণ এভাবে তো তার শুয়ে থাকার কথা ছিল। এখানে এসে এই ছোট ঘরের মেয়েটা শুয়ে আছে। ইনসার মনে সবসময় হিংসা, বিদ্বেষ এবং সমস্ত কিছু ঘটতে থাকে এবং সবসময় ওই জিনিসগুলো চিন্তা করে। ইনসা তখন বলল কি যে থাক। মীরা তখন রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। ইনসা মিরাজকে বলল, আচ্ছা, তুমি আমাকে এত বেশি ভালোবাসো কিসের জন্য? আমার সম্পর্কে তো তুমি কিছুই জানো না। আর তাছাড়া আমি যেখানে কেন এসেছি, তোমাকে কেন বিয়ে করেছি। মিরাজ তখন বলল, এত কিছু জানার দরকার নেই। তুমি একটা জিনিস জানো, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। যেদিন তোমাকে দেখেছি তার আগের দিন আমি তোমাকে স্বপ্নে দেখেছি এবং সেই স্বপ্ন দেখার পর থেকেই আমার তোমাকে ভালো লেগে যায়। কিন্তু তুমি যে সত্যি সত্যি আমার সামনে আসবে সেটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। তুমি কি এটা বিশ্বাস করো? ইনসাপরি তখন বলল, হ্যাঁ, কিন্তু এটা কিভাবে হলো? মিরাজ ইনসাকে জিজ্ঞেস করলো। ইনসা বলল, জানি না, হয়তো সব আল্লাহর লীলা খেলা। আল্লাহ হয়তো এটা চেয়েছেন, তাই এমনটা হয়েছে। সেদিন রাতে মিরাজ এবং ইনসা ঘুমিয়ে পড়ল। মিরাজের মাঝে মধ্যে রাত্রেবেলা ঘুম ভেঙে যায়। বিয়ের পরে খুব ভালো ঘুম হচ্ছে। ইনসার সঙ্গে এসে খুব ভালো সময় কাটাচ্ছে। বিয়ের কয়েকদিনই হলো, এর মধ্যে সে বাড়ির সকলকে বেশ আপন করে ফেলেছে। এই জন্য মিরাজের মনের মধ্যেও বেশ সুখ এবং আনন্দ বিরাজ করছে। হঠাৎ করেই রাত 2:30 কি 3টা হবে, ওই টাইমে মিরাজের ঘুম আচমকা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর সে অন্ধকারে দেখতে পেল তার ঘরের ভেতরে কোণার দিকে, এক কোণাময় দিকে একটা ছায়া নামাজ পড়ছে। ঘরের ভিতরে সবসময় ডিম লাইট জ্বালানো থাকে, তার পাশে মীরা নেই। ছায়া নামাজ পড়ছে। ছায়াটা কিসের? ঘরের ভিতর থেকে আলো পড়লে তো ছায়াটা বাইরের দিকে পড়বে। বাইরের ভিতরে তো কোনো আলো জ্বালানো না, তাহলে ছায়াটা কিসের? মিরাজ ঘুম থেকে উঠে পড়ল। উঠে তারপর পা টিপিয়ে ওই পাশের রুমটায় গেল। মিরাজের রুমটা বেশ বড় এবং বেশ বড় বারান্দাও আছে। বারান্দার ওই সাইডটাতেই একটা ছায়াকে সে নামাজ পড়তে দেখছে। এটা কি ইনসা? সে উঠে পা টিপ করে সামনের দিকে আগাতে শুরু করলো। সে যখন বারান্দার দরজার কাছে যাবে, ঠিক সেই মুহূর্তে তার পিঠে একটা হাত পড়ল। হাতটা ছিল ইনসার। ইনসা বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? মিরাজ বলল, বারান্দায় কি জন্য নামাজ পড়ছিল এখানে, আমি কালো একটা ছায়া দেখতে পেলাম। ইনসা তখন বলল, কই, কিসের ছায়া? আমি তো এখানে, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তুমি কিসের ছায়া দেখেছ? ওই মুহূর্তে মিরাজ পিছন দিকে ফিরে দেখল ইনসার চোখটা একটু জলজল করছে, চোখের মণিটা। তারপর হালকা হয়ে মিলিয়ে গেল। তারপর ইনসা মিরাজকে বিছানায় নিয়ে গেল। নিয়ে গিয়ে ইনসা
মিরাজের বুকের মধ্যে মাথা রেখে শুয়ে বলল, আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমার একটু অন্যরকম লাগছে। মিরাজ বিষয়টাকে নিজের কল্পনা ভেবে উড়িয়ে দিল। তারপর ইনসাকে জড়িয়ে ধরে সে সেটাতে ঘুমিয়ে পড়ল। ফজরের নামাজ উঠে দুজন একসঙ্গে পড়ল। দুজনে একসঙ্গে নামাজ কালাম করে, সমস্ত কিছু করে। প্রথম দিন বলে মিরাজ হয়তো নিজের হ্যালোসিনেশন বা এরকম কোনো কিছু ভেবে ভুল করেছে। যাই হোক, মিরাজ ঠিক পরপর 2 দিন ঠিক একই জিনিস দেখল, এবং যখন ওই জিনিসটা ও দেখে তখন আশেপাশে কেউ থাকে না, মানে ইনসা ওর রুমে থাকে না। মিরাজ এটা দেখার পর ইনসাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি পরপর 3 দিন এরকম বাইরে ছায়া দেখেছি, কিসের ছায়াটা বলো তো? ইনসা তখন বলল, আরে ওইটা তোমার মনের ভুল, হয়তো এরকম কোনো কিছু দেখোনি তুমি, দেখবা কালকে থেকে আর দেখছো না। মিরাজ সত্যি সত্যি ঠিক তেমনটাই দেখলো। আগামীকাল থেকে আর সে ওইখানে কোনো ছায়া দেখতে পেল না। তবে ঘুম ভেঙে সে ইনসাকে তার পাশে দেখতে পেত না। ওই সময়টাতে কেন যেন তার ঘুম ভাঙত। তারপর মিরাজ ইনসাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমার ওই সময়টাতে ঘুম ভেঙে তোমাকে পাশে দেখতে পাই না কেন? ইনসাপুরি তখন বলল, এটা হয়তো তোমার মনের ভুল, আমি তো ওই সময় ওয়াশরুমে যাই। তাই বলে প্রতিদিন? ইনসাপুরি বলল, আচ্ছা ঠিক আছে, কালকে থেকে যাবো না, হয়েছে, তোমার সঙ্গেই শুয়ে থাকবো। ইনসা মিরাজকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মিরাজ কি তাহলে টের পেয়ে যাচ্ছে? ইনসা কিছুক্ষণ বাদে তার এক জাদুর শক্তি দিয়ে মিরাজের মাথায় হাত রাখলো, যাতে করে সে একবার ঘুমালে আর ঘুম থেকে না ওঠে। পরের দিন মিরাজ ইনসার সঙ্গে ভালোবাসার সম্পর্ক মানে আদর করে তারপর ঘুমিয়ে পড়ল। আর এক ঘুমে ঠিক ফজরের আজানের পরপরই তার ঘুম ভাঙলো, মাঝখানে আর ঘুম ভাঙেনি। প্রতিনিয়ত এরকম হতে লাগলো। ইনসা বিষয়টা নিশ্চিত হলো যে না, এখন থেকে আর মিরাজের রাতে ঘুম ভাঙবে না, এবং আদর নেওয়ার পর তারপর থেকে আর তার ঘুম ভাঙবে না এবং সে জানতেও পারবে না। তবে এই ঘরে আর নামাজ পড়া যাবে না। জিনেরা রাত্রেবেলা নামাজ পড়ে, এটা ইনসাপুরি খুব ভালোভাবেই জানে, এবং ইনসা যে কোনো মানুষ নয় সেটা মিরাজ জানে না, এবং ইনসা যে একটা পরি সেটা শুধুমাত্র সেই জানে। ইনসার এই বাড়িতে আসার উদ্দেশ্যটা কি, এটা কি আপনারা সবাই আজ করতে পেরেছেন নাকি না? গল্পের অনুপ্রবেশ করলে ধীরে ধীরে আস্তে আস্তে সকলে জানতে পারবেন যে এই বাড়িতে প্রবেশ করার আসল কারণ কি ইনসার, এবং ইনসা কেনই বা মিরাজকে পছন্দ করেছিল এবং মিরাজকে বিয়ে করেছিল। ইনসাপুরি মানুষের কাছে কেন আসে এবং মানুষকে কেন পছন্দ করে, সেটা এই পুরো ঘটনা শেষ পর্যন্ত থাকলে আপনারা বুঝতে পারবেন। দিন গড়াতে লাগলো, সময় বেশ ভালোই কাটছিল। পরিবারের সকলেই ইনসাকে বেশ পছন্দ করত, শুধুমাত্র মীরা ব্যতীত। মীরা ইনসার পিছনে সবসময় লেগে থাকতো। মিরাজ সকালবেলা হলো অফিসে চলে যেত, তার বাবার অফিসে বসেছে, অফিস সামলাচ্ছে। ওইদিনকে দুপুরবেলা মিরাজের খাবার নিয়ে ইনসা নিজেই যায়। তবে আজকে মীরা আগে আগে গিয়ে পৌঁছে গিয়েছে সেখানে। যাওয়ার পর সে মিরাজকে বলতে শুরু করলো যে তোমার বউ আজকে থেকে নাকি আসতে পারবে না বলেছে, আমাকেই নিয়ে আসতে বলেছে খাবারগুলো, দেখি আমি তোমাকে খাইয়ে দিই। মিরাজ তখন বলল, না না, এরকম কিছু করতে হবে না, তুমি চলে যাও এখান থেকে, এখানে কেন এসেছো? আর তাছাড়া তুমি তোমার মনে যে ইচ্ছে পোষণ করে এসেছো এখানে, সেই ইচ্ছে তুমি বাদ দাও, এরকম কিছু হবে না। ইনসা দেখলে রাগ করবে, ও তোমাকে আমার আশেপাশে দেখতে পারে না, তুমি যাও তো এখন এখান থেকে। মীরা তখন বলল যে মিরাজ, ছোটবেলা থেকে আমরা একে অন্যের সঙ্গে থাকি, আমরা কাজিন, তুমি হঠাৎ করে এরকম কথা আমাকে বলতে পারলে? মিরাজ তখন বলল, না বিষয়টা ঠিক তা না। আচ্ছা ঠিক আছে, কি নিয়ে এসেছো দেখো, রাগ করো না। ওই মুহূর্তে তখন মীরা তাকে খাবারটা বের করে খাইয়ে দিতে লাগলো। ইনসা ঠিক তখনই সেখানে এসে উপস্থিত। ইনসা ঝড়ের গতিতে আসলো মনে হলো, কারণ ইনসা ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যেটা একদম বাতাসে পরিপূর্ণ হয়ে গেল। দিয়ে একটা ওয়ালমেট উপর থেকে খুলে নিচে পড়েও গেল। ইনসার চোখ একদম রক্তিম বর্ণ। ইনসা মীরার দিকে তাকিয়ে আছে। মীরাকে তখন বলল, তুমি এখানে কেন এসেছো? তোমাকে এখানে আসতে নিষেধ করেছি না? মীরা তখন বলল, এখানে আমি কেন এসেছি সেটা তোমাকে কেন বললো? আমার কাজিনকে খাইয়ে দিতে এসেছি, আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি নিজে হাতে রান্না করে। তারপর মিরাজ বলল, তুমি এখান থেকে যাও মীরা, এখনই যাও এখান থেকে, তোমাকে বলেছি না এখানে তুমি আসবে না, তাহলে তুমি কেন এসেছো? মিরাজ তখন বেশ রাগ করলো। ইনসা ঘর ওর ভিতর প্রবেশ করলো, আর মীরা সেখান থেকে রাগ করে বেরিয়ে গেল। মীরা যেভাবেই হোক ইনসাকে এই বাড়ি থেকে সরাতে চায়। নানান ধরনের ষড়যন্ত্র ইনসার সাথে করেছে এখন পর্যন্ত, খাবারের ষড়যন্ত্র। ওইদিনকে মিরাজকে ইনসা খাইয়ে দিল, প্রতিদিনকার কাজ। দুপুরবেলা ও নিজে থেকে অফিসে আসে, আর যদি না আসতে পারে সেদিনকে খাবার সাথে করে দিয়ে দেয়। কারণ অনেক দিন হয় যে ইনসার যে মা আছে মানে শাশুড়ি, তার সঙ্গে থাকতে হয়, দুপুরবেলা রান্নাবান্না করতে হয়, এই জন্য সে সাথে আসতে পারে না। খাবার দাবার শেষ করে
তখন ইনসা বলল, এখন আমি যাই, ঠিক আছে, তুমি সাবধানে এসো, রাতের বেলা কথা হচ্ছে। ইনসা তখন ঘর থেকে বেরিয়ে গেল, মানে ওর রুম থেকে। বেরিয়ে যাওয়ার পর বেশ খানিকক্ষণ বাদে, মীরা তো অনেক আগেই বাসা থেকে বেরিয়েছে, তো ইনসা খাওয়া দাওয়া শেষ করে প্রায় 1 ঘন্টা পরে বাসা থেকে বেরিয়েছে। ওইখান থেকে অফিস থেকে বাসায় ফিরতে ঘন্টাখানেকের মতো সময় লাগে। মীরা তখন পর্যন্ত বাসায় এসে পৌঁছায়নি, কিন্তু ইনসা তাকে খাইয়ে দিয়ে, তার জিনের দৈবিক শক্তি দিয়ে মুহূর্তের ভিতরে বাসায় চলে এসেছে। এসে যখন সে গেটের সামনে দাঁড়ালো, ঠিক সেই মুহূর্তে মীরা প্রবেশ করলো। মীরা বেশ কিছুদিন ধরে ইনসাকে ফলো করে, ইনসা কি করে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করে। তবে এই জিনিসগুলো ইনসা হয়তো লক্ষ্য করেনি। হঠাৎ করেই ইনসাকে এখানে দেখে মীরা বেশ চমকে গেল। চমকে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ হচ্ছে এই বাড়িতে আসার পর ইনসার বেশ অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড কারখানা দেখেছে সে। যেমন সেদিনকে সে খাবারে লবণ এবং ঝাল মিশিয়েছিল, এটা 100% গ্যারান্টি সহকারে শিওর। এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কিভাবে, সেটা সে বুঝতে পারছিল না। তারপর 2 দিন আগে রাত্রেবেলা সিঁড়িতে সে নারিকেল তেল ঢেলে রেখেছিল, যাতে ইনসা ওদিক দিয়ে আসার সময় পড়ে তার হাত পা ভেঙে যায়। কিন্তু কি অবাক বিষয়, ইনসা ওইখান থেকে ওই নারকেল তেলওয়ালা সিঁড়িটা পার হয়ে কীভাবে নিচে আসলো সেটা ইনসা বুঝতে পারলো না। একদম সেকেন্ডের মধ্যে পার হয়ে গেল। তারপর এরকম করে সেই ইনসার সঙ্গে মানে হচ্ছে তার পিছনে জাসুসি করতে লাগলো। মীরা তখন ইনসাকে বলল, তুমি এত তাড়াতাড়ি এখানে কীভাবে আসলে? বিমানে চড়ে এসেছো নাকি? আমি তো রাস্তার ট্রাফিক শেষ করে। মীরা তখন বলল, আমি যেভাবেই আসি তাতে তোমার কি, আর কখন অফিসে যাবে না, তোমাকে আমি দেখে ছাড়বো। মীরা তখন বলল, ঠিক আছে, দেখে ছাইড়ো, দেখো আমার কি করতে পারো। আমি তো তোমার কাছ থেকে মিরাজকে ছিনিয়ে নিবই, এবং সেটা তুমি দেখো। মীরা তখন খুব ভয়ঙ্কর কণ্ঠে রেগে গিয়ে বলল, এবং মীরার কণ্ঠ চেঞ্জ হয়ে গেল। রেগে গিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই পারলে আমার কাছ থেকে ছিনিয়ে নিস, তোর বংশ একদম নির্বংশ করে দিব। তুই জানিস আমি কে? পরীরা এমনিতেই রেগে যায়। মীরা জিনিসটা বুঝতে পেরেছে কিনা মীরা জানে না, তবে ইনসার যে খানিকটা ভুল হয়েছে সে ইনসা বুঝতে পেরেছে। ইনসা ঘরের ভিতরে চলে আসলো। ঘরে এসে নিজের ঘরের ভিতরে বসে সে হাত পা জোরে জোরে কচলাচ্ছে, কারণ সে ভুল করে ফেলেছে কিনা। আর মীরার কথায় সে বেশ রাগ করেছে। মীরাকে সে মিরাজের আশেপাশে দেখতে পারে না, সম্ভবত এই কারণে যে সে মিরাজকে খুব বেশি পছন্দ করে এবং ভালোবাসে, এবং সে মিরাজকে পছন্দ করে বিয়ে করেছে। এই বিষয়টা মিরাজ জানে না। মিরাজ জানে যে সে ইনসাকে হয়তো রাস্তায় কুড়িয়ে তার জীবন বাঁচানোর জন্যই এমনটা করেছে। মিরাজ বাসায় ফিরে দেখল যে ইনসা ঘরের ভিতরে বসে আছে সন্ধ্যার দিকে। মিরাজের মা তখন ইনসাকে ডাক দিল। সে বলল, হ্যাঁ মা, আমি আসছি। মিরাজ ইনসাকে দেখলো ঘরের ভিতরেই বসে আছে। ডাকার মুহূর্তের মধ্যেই সে কিচেনে চলে গিয়েছে, মানে 1 ন্যানো সেকেন্ডও হয়নি, এই মাত্রই সে ঘরে দেখেছে। মিরাজ তখন বলল, ইনসা কই গেল তুমি? তখন নিচে থেকে ডাক দিয়ে বলল, আমি এখানে। ওই মুহূর্তে তখন মিরাজ আশেপাশে তাকিয়ে বলল কি যে, তুমি এত দ্রুত ওইখানে কিভাবে গেলে? ইনসা বলল যে, তুমিই পাগল, আমি তো নিচেই ছিলাম। মিরাজের মাথা হয়তো একটু গোলমাল পেকে গিয়েছে। যাই হোক, দিনকাল এরকম বেশ ভালোই কাটছিল। আশেপাশের পরিবারের সকলে বেশ ইনসাকে পছন্দ করত, সকলে বেশ ভালোবাসত, আদর করত। এটাই মীরা পছন্দ করতো না। এক রাতের ঘটনা, ইনসা ওই ঘরের ভিতরে তখন নামাজ পড়তো না। ইনসা নামাজ পড়তো হচ্ছে গিয়ে ছাদে গিয়ে, যেখানটাই হচ্ছে গিয়ে কেউ যায় না রাতের বেলা। ওদিকে সন্ধ্যার পরপর যখন সকালে ঘুমিয়ে পড়লো, রাত 12টা হলেই বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে নামাজ কালাম পড়ে, এটাই বাড়ির নিয়ম ছিল। ইনসা রাত 2টা হলেই নামাজ পড়ার জন্য ছাদে চলে যেত। সেদিনকে রাতের বেলা ওই বাড়িতে মিরাজের দাদি থাকতো। মিরাজের দাদির ঘুম হতো না, মাঝে মধ্যে রাত্রেবেলা ঘুম থেকে উঠে এদিক ওদিকে হাঁটাহাঁটি করতো। মিরাজের দাদি দোতলার ওইখান থেকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সিঁড়ি বেয়ে ছাদের কাছে চলে গিয়েছে, এবং ছাদের কাছে গিয়ে মিরাজের দাদি যে জিনিসটা দেখতে পেল সেটা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সে দেখতে পেল যে নামাজের জন্য কেউ একামত দিচ্ছে, এবং ছাদের ওই সামনের ঘরটায়, যেখানটায় মানে ছাদের সামনে যেখানটা হচ্ছে সামনের দিকটা দেখা যায়, ওই পাশটায় পরপর 8টা ছায়া নামাজ পড়ছে, এবং সামনে মীরা নামাজ পড়ছে। মীরার পেছনে পরপর 8টা ছায়া আছে, এবং মীরার হচ্ছে ইমামতি করছে সেই সমস্ত ছায়াদের। এবং সেটা যখন ওই বুড়ি মানে হচ্ছে গিয়ে মিরাজের দাদি দেখতে পেল, দেখা মাত্রই সে ভয়ঙ্কর হয়ে মানে ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গেই মীরা তার দাদির দিকে তাকালো, এবং মীরার সেই জল চোখ, নীল বর্ণের সেই চোখ
এবং 8টা ছায়াকে সে আকাশের দিকে উড়ে যেতে দেখল। এবং ঠিক সেই মুহূর্তে মীরা ওইখান থেকে শূন্যে হেসে উঠল। শূন্যে হেসে সঙ্গে সঙ্গেই তার দাদিকে ধরতে যাবে, কিন্তু সে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে সেখানটায় হোঁচট খেয়ে নিচের দিকে পড়ে গেল। মীরার সঙ্গে সঙ্গে ওইখান থেকে উড়ে মিরাজের ঘরে চলে গেল। মিরাজের দাদি চিৎকার করে উঠল এবং জোরে চিৎকার করার সঙ্গে সঙ্গে বাড়ির সকলে টের পেয়ে গেল। সেই রাতে মিরাজ তখন ইনসাকে পাশে দেখে বলল কি যে কি হয়েছে, চলো তো দেখি। ইনসা ঘুম থেকে উঠল, ঘুম থেকে ওঠার ভান করলো। তারপর গিয়ে দেখলো সত্যি সত্যি মিরাজের দাদি ওইখানে পড়ে আছে। মিরাজের দাদি অনেক বছর আগে স্ট্রোক করেছিল, ঠিকঠাক মতো কথাও বলতে পারে না। তবে যখন মিরাজের দাদিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওইখান থেকে মিরাজের দাদি হাতের ইশারা দিয়ে ইনসার দিকে দেখিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু বিষয়টা কেউ বুঝতে পারছিল না, কেউ আঁচও করতে পারছিল না। এই অবস্থায় তখন মিরাজের দাদির ইশারাটা খানিকটা বুঝতে পারলো যে ওকে দেখাচ্ছে কিসের জন্য। তাহলে কি ওই ধাক্কা মেরে ফেলেছে? এমনটা হতে পারে, কারণ ও এই বাড়িতে আসার পর থেকেই নানান ধরনের অঘটন ঘটছে, নানান ধরনের ইনসিডেন্ট ঘটছে। তাহলে কি এটা ওই করেছে? মীরা তখন বলে উঠল, কি হয়েছে দাদি, ইনসা তোমাকে ধাক্কা দিয়েছে? তার দাদি তখন মাথা ঝাঁকাবে ওই মুহূর্তে হঠাৎ করেই অচেতন হয়ে পড়ল। সম্ভবত মীরা কিছু একটা করেছে তার জাদুর শক্তি দিয়ে। জিনিসটা বেশ রহস্যজনক। তারপর তাকে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে সেখানে চিকিৎসক ডাকা হলো, তাকে চিকিৎসা করা হলো। বলল এত রাত্রেবেলায় নাকি একা একা ছাড়েন কিসের জন্য, সিঁড়ি থেকে হয়তো নিচে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। সবাই সেটাই ভাবলো। তার পায়ে বেশ খানিকটা আঘাত পেয়েছে, ফ্র্যাকচার টাইপের হয়েছে। ডাক্তার বলল হাসপাতালে নিয়ে গিয়ে এক্সরে করে দেখতে হবে। চোট ভালোই পেয়েছে, তবে হাড় পা ভাঙেনি সেটা বোঝা যাচ্ছে। ব্যথা বেশ ভালো পেয়েছে, রেস্টে থাকতে হবে। ইনসাকে দেখিয়ে তখন তার দাদি কথা বলতে পারছিল না, শুধু হ্যাঁ হ্যাঁ করছিল। তখন সবাই ইনসার দিকে তাকালো, বললো তোমাকে বোধহয় কাছে আসতে বলছে। যখন ইনসা তার কাছে আসলো, কাছে আসার পর সকলে বলল যে আম্মা আপনারা সকলে একটু যান, আমি দাদির সঙ্গে কথা বলবো। দাদিকে আমি দেখি সুস্থ করে তুলতে পারি। আমি কিছু জড়িবুটি আছে যে সব জিনিস দিয়ে আমি তাদের ব্যথা সারিয়ে ফেলতে পারবো আজকে রাতের মধ্যেই। আপনারা চিন্তা করবেন না, আমার এইসব বিষয়ে দক্ষতা আছে। আমি যেখানে থাকতাম সেখানে এই জিনিসগুলো আমি শিখেছিলাম। ওই কথা বলার পর সকলে বাইরে গেল। বাইরে তখন ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে। ডাক্তার সাহেব চলে গিয়েছে। মীরা আড়াল থেকে ইনসাকে দেখছে, ইনসা কি করছে সেটা। দাদি তখন ইনসার দিকে তাকিয়ে বেশ জোরে জোরে শব্দ করছে। ইনসা তখন দাদির মুখটা চেপে ধরে তার কানে কানে কোনো কিছু একটা বলল। তারপর তার পায়ের যে জায়গাটা জখম হয়েছিল সেখানে তেল মালিশ করে দিতে লাগলো। বেশ খানিকক্ষণ তেল মালিশ করলো এবং তখন সকলে ঘরের ভিতরে আসলো। আসার পর ইনসার চিকিৎসা দেখলো। দাদি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। দাদির পায়ে বেশ একটা ব্যথা পেয়েছে এবং সে এখন আর হাঁটতে পারবে না, ডাক্তার সেটা বলে গিয়েছে, ওষুধও দিয়ে গিয়েছে। তারপর সেখানে তেল মালিশ করে দিয়ে ইনসা ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর সকলে দাদিকে ঘুম পাড়িয়ে ঘরের দরজাটা আওয়াজে চলে গেল। ইনসা যখন মিরাজের সঙ্গে যাচ্ছিল তখন মীরা ইনসার দিকে তাকিয়েছিল। ইনসা কিছু একটা টের পেয়েছে বা কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু সেই জিনিসটা কি সেটাই সে আন্দাজ করতে পারছে না। তাহলে কি সে সত্যি সত্যি মীরার ইনসার অনেক কিছু ধরতে পেরেছে? যাই হোক, সে কিছু বুঝতে পারছে না। বাড়িতে আসার পর থেকেই এই বাড়িতে কিছু অলৌকিক ব্যাপার ঘটছে। যেমন এই বাড়িতে কিছুদিন আগে ব্যবসা নিয়ে বেশ বড় একটা ঝামেলা হয়েছিল। ইনসা আসার পর সেটা মিটে গিয়েছে। পাশাপাশি দাদি আগের দিন রাত্রে অ্যাক্সিডেন্ট করেছে। পরের দিন সকালবেলা উঠে ইনসার টোটকাতে কাজ হয়েছে। দাদি উঠে সে আশেপাশে হেঁটে বেড়াচ্ছে, আর এখন ইনসার দিকে ইশারা দিয়েও কিছু বলছে না, কোনো কথাও বলছে না, চুপচাপ হয়ে আছে। এটা দেখে সকলে অবাক হয়ে গেল। দাদি সাধারণত একটু অন্য মনস্ক থাকে সবসময়, কিন্তু সকলের সঙ্গে ইশারা দিয়ে ভালোভাবে কথা বলছে এবং ইনসার দিক তাকালেই সে একটু মুচকি হাসি দিচ্ছে। ইনসা তার চোখের দিকে তাকিয়ে কি করেছে গত রাতে সেটা সে জানে না। জানলে হয়তো সে বুঝতে পারত, হয়তো তাকে হিপনোটাইজ করেছে। যাই হোক, এরকম করে ওই দিনকার সমস্ত কিছু বেশ ভালো কাটলো। মীরা জিনিসটা হিংসা করতে লাগলো। এই বাড়ির সমস্ত কিছুই ইনসা দখল করে নিচ্ছে। ওই দিনকে দুপুরবেলা ইনসার হাতে এই বাড়ির যে চাবির গোছা আছে সেটা তুলে দিল মিরাজের মা এবং বলল যে খুব শীঘ্রই আমাদের একটা খুশির সংবাদ শোনো, খুব শীঘ্রই যেন আমাদের এই ঘরে কোনো নাতিপুতি আসে সেরকম একটা খুশির সংবাদ শোনো, আমরা বেশ খুশি হব। এবং এই বাড়ির মালকিনের দায়িত্ব এখন থেকে আমি তোমার উপরে দিলাম। তুমি এই বাড়ির পুত্রবধূ, এই বাড়িতে তুমি এসেছো,
আসার পর সকলের মন জয় করে নিয়েছ, এবং আমি চেয়েছিলাম যে আমার মিরাজের বউ এরকমটাই হোক। সত্যি কথা, তুমি এই বাড়ির সকলের মন জয় করে নিয়েছ। এই বাড়িতে অন্যান্য চাচারা, অন্যান্য মামারা, খালারা সকলেই থাকে, এবং সকলের মনই ইনসা জয় করে নিয়েছে। খাবার দিয়ে হোক, সেবা দিয়ে হোক, যা কিছু করেই হোক, প্রতিদিনকার নাস্তা, প্রতিদিনকার খাবার ইনসার হাত ছাড়া যেন জমতই না। মিরাজ ইনসাকে পেয়ে বেশ খুশি ছিল। এরকম সময় কাটতে শুরু করলো। দিন বেশ ভালো যাচ্ছিল ইনসার, কিন্তু এরকম কতদিন যাবে সে জানে না। কারণ ইনসাকে পূর্ণিমা রাতগুলোতে একই সঙ্গে জামায়াতের সঙ্গে নামাজ পড়তে হয় সাদে। সবাই তার গোত্রের সকলে নামাজ পড়তে আসে এখানে এবং একই সঙ্গে নামাজ পড়ে। কত রাত সে মিরাজের কাছ থেকে এরকমভাবে লুকাতে পারবে সে জানে না বিষয়টা। ওদিনকে ঘর থেকে সে বেরিয়ে পড়ল একটা ছায়া হয়ে। সে যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, ওইখানে ওই ঘরেরই একটা ছোট পিচ্চি দাঁড়িয়েছিল। পিচ্চিটা হচ্ছে মেজো চাচার ছোট ছেলে, এবং সেখানে দাঁড়িয়ে সে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়েছিল। ছায়াটা দেখে সে সত্যিই খুব ভয় পেয়ে গেল। ভয় পেয়ে খুব জোরে চিৎকার দিয়ে উঠল, এবং সে সত্যি ইনসাকেই দেখেছে এবং খুব ভয় পেয়েছে। কারণ ইনসা তখন মানুষের রূপে ছিল না, জিনের রূপে ওদিক দিয়ে যাচ্ছিল তার গোত্রের জিনেদের সঙ্গে দেখা করার জন্য, সম্ভবত ছাদে নামাজ পড়ার জন্য। এবং সেটা ওই পিচ্চিটা দেখে ফেলেছে এমনভাবে, যখন সে ছায়াটা দেখছিল, ওই ছায়াটা দেখে সে ছায়াটার পেছন পেছন যাচ্ছিল। সে ভাবছিল যে ইনসা চাচি কোথায় যাচ্ছে। ওইটা দেখে সে ওপরের দিকে গিয়ে যখন দেখল, সেখানে আকাশ থেকে প্রায় 7টা কালো ছায়া পড়ল, এবং সেই 7টা কালো ছায়া ইনসা কাকির সঙ্গে সেখানে নামাজ পড়তে শুরু করলো। এবং যখনই ওই ছেলেটা চিৎকার দিয়ে ওঠা মাত্রই ইনসা যখন ওর দিকে আগুন চুপ করে তাকানোর সঙ্গে সঙ্গেই ও দৌড়াতে গিয়ে দূরে যখন কাছাকাছি চলে আসবে, ঠিক সেই মুহূর্তে ইনসা ওকে ধাক্কা মেরে ফেলে দিল। কারণ তাছাড়া আর কোনো উপায় নেই, সম্ভবত ও বিষয়টা বলে দিবে, ওকেও হিপনোটাইজ করতে হবে। ইনসা যখন ওইখানে দূরে আড়ালে লুকিয়ে দেখছিল, তখন দূর থেকে সকলে এসে ওকে ধরল। ছোট ছেলেটার নাম শিহাব খুব ভয় পেয়েছে। ভয়ের সঙ্গে সঙ্গে তার জ্বর চলে আসলো। এত পরিমাণ জ্বর ছিল যে ওই জ্বর অবস্থায় ডাক্তার ডাকতে বাধ্য হলো। শিহাব যখন জ্ঞান ফিরল, তখন ইনসার দিকে তাকিয়ে সে ইশারা দিয়ে কোনো কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু সে কোনো কিছু বলতে পারছিল না। কারণ সে ইনসার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে তাকিয়েছিল। ইনসা তার দিকে তাকিয়ে এক কোনায় একদম চুপচাপ দাঁড়িয়েছিল। মীরা আবারও কি কিছু কাজ করতে পেরেছে? কারণ বারবার কেন জানি না ইনসা ওর দিকে এরকম ভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে সবাই, ব্যাপারটা কি? আর ওর উপর কোনো কিছুই কাজ করে না। সে চিন্তা করেছিল ওর উপর কালো জাদু করবে, কিন্তু মিরাজ বিষয়টা কি জানতো? কেউ জানে না বিষয়টা। কারণ কালো জাদু করে যেভাবেই হোক ওকে এখান থেকে বের করে দিতে হবে, যেভাবেই হোক ওকে এখান থেকে তাড়াতে হবে। তা না হলে ও কোনোদিন মিরাজকে পাবে না। ইনসা এখানে এসেছে প্রায় 4 মাস হয়ে গিয়েছে। এই 4 মাসে প্রত্যেকের মন জয় করে নিয়েছে। তখন সেখানে ডাক্তার ডাকা হলো, বলল ও ভয় পেয়েছে, খুব গভীর ভয়। ইনসা তখন বাইরে থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে সঙ্গে সঙ্গেই সে ওই ছেলেটার কপালে এবং মুখে ধরে তাকে পানিটা খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার কিছুক্ষণ বাদে ছেলেটার জ্বর হালকা হালকা নেমে আসলো। এবং সত্যি কথা বলতে সকলে এটা ভাবতে পারেনি। সবাই ভাবলো যে ইনসা হয়তো সকল দিক দিয়ে গুণে রূপে সমস্ত দিক দিয়ে হয়তো সে বেশ খানিকটা সকলের থেকে বেশ ভালো জানে বা বেশ ভালো পারে এই সমস্ত জিনিসপাতিগুলো। সকলে ইনসাকে আরো বেশি ভালোবাসতে শুরু করলো। এটা দেখে মীরা তখন এত পরিমাণ রাগ হয়ে গেল যে তার রাগের বহিঃপ্রকাশ দেখে কে। ওদিনকে রাত্রেবেলা মিরাজ ইনসাকে বলল, সত্যি কথা ইনসা, আমি তোমাকে পেয়ে খুব খুশি হয়েছি, তোমাকে সত্যি আমি খুব ভালোবাসি। তারপর মিরাজ ইনসাকে আদর করতে শুরু করলো। ওরকম করে কয়েকটা দিন মাঝখানে কাটলো। মীরা তার ছোট চাচির সঙ্গে বসেছিল ড্রয়িং রুমের একটা সোফার ওপর। ওই মুহূর্তে তখন তার ছোট চাচিকে বলল, যেভাবেই হোক মীরাকে ইনসাকে বাড়ি থেকে বের করতে হবে। কিভাবে করবো মা ছোট চাচি? তখন সে বলল যে কিভাবে করবি সেটা আমি কিভাবে বলবো বল, তবে হ্যাঁ একটা উপায় আছে। আমার এক কাজের লোক আছে, আমার যে নিজস্ব কাজের লোক আছে না, ও বলেছিল ওর কোন এক আছে ওর প্রেমিক ছিল, সেই প্রেমিককে নাকি অন্য একটা মেয়ে বিয়ে করেছিল। তারপর সে এক বাবার কাছে গিয়েছিল কালো জাদু করার জন্য, এবং সেখান থেকে ও ওই প্রেমিকাকে তুলে নিয়ে এসেছিল, এবং তারপর ওরা বিয়ে করেছে। এখন ওরা একত্রেই আছে। ওর কাছ থেকে ওই তান্ত্রিক বাবার খোঁজ নেওয়া যেতে পারে।
সেটা নিয়ে যদি তুই কোনো কিছু করতে পারিস তাহলে কর, বিষয়টা বেশ ভালো হবে। যদি এমনটা করতে পারিস তাহলে তোর জন্য বেশ ভালো হবে। ওই মুহূর্তে মীরা বলল, সত্যি? কোন কোন কাজের লোক? তুমি ডাক দাও তো। আমার যেভাবেই হোক, কারো জাদু করে হোক ইনসাকে এখান থেকে বের করতে হবে, এবং যেভাবেই হোক ওকে এখান থেকে বের করতেই হবে। মিরাজকে ছাড়া আমি বাঁচবো না, মিরাজকে আমার বিয়ে করতেই হবে। ইনসার পেছনে সে লাগতে শুরু করলো। ওদিনকে কাজের লোকটাকে ডাকা হলো। কাজের মেয়েটা বলল যে, হ্যাঁ আপা, কি বলছেন? সত্যিই কাজ করে এটা? জাদুটনা কাজ করবে না? কাজ করবে। আমার সঙ্গে কালকে চলেন, সেখানে আপনাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর সেখানে আপনি দেখবেন জিনিসটা এবং জায়গাটা কেমন। সত্যিই বেশ অদ্ভুতভাবে কাজ করে। আমার ওই বয়ফ্রেন্ড এখন আমার সঙ্গেই থাকে, ওই মেয়েকে ছেড়ে দিয়ে চলে এসেছে। আমি ওকে ভালোবাসতাম। ওই মুহূর্তে তখন মীরা বলল, ঠিক আছে, আমি কালকে যাব। মীরা মনে মনে বেশ খুশি হলো এবং পরের দিনে অপেক্ষা করতে শুরু করলো। পরের দিন দুপুরবেলা মীরা ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর সেই তান্ত্রিক মহিলার কাছে গেল, যে মূলত হচ্ছে এই জিনিসগুলো করে থাকে। উনি কালো জাদুর কুফরি এবং এই জিনিসগুলো দিয়ে মানুষকে বান মারা সহ নানান ধরনের কাণ্ড কারখানা করে থাকে। মীরা তখন বলল, আমি যেভাবেই হোক ওর মৃত্যু চাই, ও যেন এই বাসায় না থাকে। মীরা যে লোকটার সামনে বসে আছে তিনি কালো জাদু এবং হিসাবে বেশ এক্সপার্ট। বলল, তোরা তো বেশ বড় লোকের ঘর থেকে এসেছিস, তা কার সর্বনাশ করতে চাচ্ছিস? মীরা বলল, আমি সর্বনাশ করব হচ্ছে আমার মামাতো ভাইয়ের যে বউ আছে সে তাকে। আমি তাকে খুব পছন্দ করি, কিন্তু ওই মেয়েটা এসে জেকে বসে আছে। মহিলা সেই তান্ত্রিক বলল, ঠিক আছে, তার কোনো বস্তু নিয়ে আসতে হবে, ব্যবহৃত কোনো জিনিস, চুল বা শরীরের কোনো জিনিস, কাপড় চোপড় যদি আনতে পারিস তাহলে আমি দেখব। তবে খরচ করতে হবে বেশি, যেহেতু তোরা বড় লোক, তোদের কাছ থেকে টাকাও বেশি নিব। তবে কাজ হবে 100%, এটা নিশ্চিত থাক। আগামীকালকে জিনিসগুলো নিয়ে আসিস। তখন ওই মুহূর্তে মীরা বলে উঠল যে, আমি নিয়ে এসেছি সাথে করে, আমাকে রোজিনা বলেছে সমস্ত কিছু। এই যে ওইটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই সেই মহিলাটি তার প্ল্যান চেটে জাদু করতে শুরু করলো। চারিদিকটা বেশ ঘুটঘুটে অন্ধকার, মাঝখানে হারিকেনের মতো একটা আলো জ্বালানো, মাথার খুলি দিয়ে বেশ কিছু জিনিস দিয়ে সেখানে সমস্ত কিছু দিয়ে সাজানো রয়েছে। মীরা তখন বলল, কাজ হবে তো? মহিলাটি তখন চুপচাপ ধ্যানে বসেছিল। বেশ খানিকক্ষণ বাদে বলল কি যে, এই জিনিসটা সঙ্গে করে নিয়ে যা, এটা ওই মেয়েটা যেখানে ঘুমায় তার বিছানার নিচে রেখে দিবি। দেখবি কয়েকদিনের ভিতরে একদম অসুস্থ হয়ে একদম কুপোকাত হয়ে মারা যাবে। তারপর ওই অবস্থায় ওই মেয়েটা মীরা সহকারে রোজিনা ওই তাবিজটা নিয়ে ওইখান থেকে চলে আসলো। ও বেশ খুশি ছিল। মীরা তখন মনে মনে বলল যে, এবার তুই কোথায় যাবি রে ইনসা, তোকে একদম মেরে পুঁতে ফেলবো, পাশাপাশি এখন থেকে মিরাজ আমার। এই কথা বলার পর সে খুব অট্ট একটা হাসি দিল। সন্ধ্যার খানিকক্ষণ আগে আগে তারা বাড়িতে ফিরল। সে সুযোগ খুঁজছিল কখন ইনসা বাইরে যাবে এবং সেই সঙ্গে তার বিছানার নিচে জিনিসটা রেখে দিবে। রেখে দিলে কিছুদিনের মধ্যেই কেল্লা ফতে। তারপর সে আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে শুরু করবে এবং সে এমন অবস্থা হবে যে তার নিজের জীবন নিয়ে এখান থেকে পালাবে। দেখতে দেখতে মাঝখানে কয়েকটা দিন কেটে গেল। মীরা সুযোগ পায়নি ইনসাকে বাইরে দেখতে যাওয়ার, বা বাড়ির পরিবেশে সবাই ইনসাকে বেশ পছন্দ করে, বেশ আদর করে। এটা ওর দুচক্ষে সহ্য হয় না। ও একদিন সুযোগটা পেয়েই গেল। সেই সুযোগে ও সেই তাবিজটা নিয়ে মিরাজের রুমে ইনসা যেখানে ঘুমায় ঠিক সেখানে রেখে দিয়ে আসলো, বিছানার নিচে। সে মনে মনে খুব খুশি হলো। আসার পথে ইনসা বিষয়টা দেখে ফেলেছিল যে মীরা ওদের ঘর থেকে বের হচ্ছে। ইনসা তো একটা পরী, সে চাইলেই অনেক কিছু করতে পারে, অনেক কিছু বোঝে এবং অনেক ধরনের অনেক কথা সে আগে থেকে আজ করতে পারে। সে তো কোনো মানুষ নয়, সে হচ্ছে একটা জিনজাদা এবং একটা জিন জগতের পরী। ইনসা একটু সন্দেহ করলো, তবে সে বিষয়টা আজ করতে পারল না। আসলে বিষয়টা কি হয়েছে, দিন গড়াতে শুরু করলো। মাঝখানে কিছুদিন সময় গেল। আসলে বিষয়টা একটু কাজে দিয়েছিল, কারণ ইনসা হচ্ছে গিয়ে তখন শরীর খারাপ করলো কয়েকদিন এবং সে বিছানায় পড়ে থাকলো কিছুদিন, তবে খুব বেশি দিন না। ইনসা নিজেও বুঝতে পারছিল না যে তার সঙ্গে কি ঘটছে। তার নিজের জাদুশক্তিও তার উপর কাজ করছে না, এমনকি সে উঠেও দাঁড়াতে পারছিল না। সত্যি সত্যি তাহলে কি জাদুশক্তি এবং বান তার উপর কাজ করতে শুরু করেছে? এটা পুরোপুরি অন্যান্য মানুষের উপর যেরকম ভাবে কাজ করে, ইনসার উপর তা থেকে খুব ধীর গতিতে কাজ করছিল।
মীরা রোজিনাকে নিয়ে সেই মহিলার কাছে আবার যায়, যার পর বলে কি যে মাঝখানে তো প্রায় মাসখানেক সময় হয়ে গেল, এরকম কোনো কিছুই তো হচ্ছে না, ও খানিকটা অসুস্থ থাকছে। তখন ওই অবস্থায় সেই মহিলাটা বলল, বুঝতে পেরেছি, ডোজের পরিমাণ মধ্যে বাড়াতে হবে। আমি যেটা করছি, এই এক পুতুলটা নিয়ে যা। পুতুলের উপর বেশ কিছু কাটা এবং সুই গাঁথা রয়েছে, পুতুলটার উপর কালো জাদু করা হয়েছে। এই জিনিসটা ওর সম্পূর্ণ অবয়ব দিয়ে তৈরি, এই জিনিসটার উপর সূচ ফোটালেই ওর ক্ষতি হবে এবং ওর খারাপ লাগবে। তুই এই জিনিসটাকে ওর ঘরের ভিতর লুকিয়ে রাখবি এবং বাড়ির পেছনে এই পুতুলটাকে পুঁতে রাখবি। এটা করে দেখবি কি যে ও আর ওইখান থেকে কোনোভাবে জীবন নিয়ে বের হতে পারবে না। দেখতে দেখতে আরো কিছুদিন সময় গড়ালো। মীরা সুযোগ বুঝে জিনিসগুলো জায়গা মতো গেঁথে রেখে আসলো এবং সকলে ওর প্রতি একটা অন্যরকম খারাপ ধারণা সবসময় ছিল, কিন্তু মীরা যে এরকমটা করবে সেটা কখনোই তার মেঝো চাচিটা আন্দাজি করতে পারেনি। পুতুলটা গাড়া অবস্থায় মীরার মেঝো চাচি মীরাকে দেখে ফেললো, দেখে বলল, কিরে মীরা, তুই এখানে কি করছিস? এই অবস্থায় সঙ্গে সঙ্গে পুতুলটা দেখে মীরার মেঝো চাচি বুঝে ফেলল যে এটা তো কালো জাদু কুফরি, কার সঙ্গে কি করছিস তুই? ওই মুহূর্তে মীরা বলল, কারোর সঙ্গে না চাচি, তুমি হয়তো। ওই মুহূর্তে তার চাচি বলল, কি যে তুই সত্যি করে বল কি হয়েছে। তারপর মীরা বলে উঠল, আমি ইনসাকে দু চোখে দেখতে পারি না, তুমি জানো না চাচি, আমি মিরাজকে কত ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু ও এসে এই বাড়ির উপর এক প্রকার দখল করে রেখেছে। তখন মেজো চাচি বলল, ইনসা তো খুব ভালো একটা মেয়ে, সকলকে বেশ ভালোবাসে, আদর যত্ন করে, তাছাড়া ওর মতো পুত্রবধূ তুই হতে পারবি না, তোর মনের মধ্যে শয়তানি, আমি সমস্ত কিছু বলে দিব সবাইকে। ঠিক সেই মুহূর্তে মীরা কান্নাকাটি করে বলল, চাচি তুমি কাউকে কিছু বলো না, আমি কিছুই করবো না, সত্যি কথা, এই যে আমি এটা ফেলে দিচ্ছি, তুমি সত্যি দয়া করে এরকমটা করো না। সঙ্গে সঙ্গে মীরা সেটা বাড়ির বাহিরের দেয়ালের পাশে ফেলে দিল এবং মার্ক করে রাখলো কোন জায়গাটায় পড়েছে, কারণ মীরা শয়তানি করবেই এবং সে ওই জিনিসটা ওইখান থেকে কুড়িয়ে আবার সেই মাটির পেছনে গাড়বেই, এরকমটা সে বুঝতে পারল। তারপর তার মেজো চাচা ওখান থেকে চলে গেল। রোজিনাকে মীরা বলল কি যে ওইখান থেকে জিনিসটা নিয়ে এসে জায়গা মতো পুঁতে রাখবি, ঠিক আছে? রোজিনার সঙ্গে কথা বলতে ইনসা দোতলার কামরার বারান্দা থেকে দেখে ফেলল এবং সে কিছুটা আন্দাজ করতে পেরেছিল মীরা নিশ্চয়ই তার কোনো ক্ষতি করার জন্য কিছু একটা করছে। বেশ কিছুদিন ধরে তার অসুস্থতা এবং শরীর খারাপ লাগছে। যখন সে কালো জাদু করা ওই পুতুলটা সত্যি সত্যি মীরার হাতে দেখে ফেলল, তখন ইনসা পরিপূর্ণভাবে বুঝে ফেলল যে না, সত্যি সত্যি এ নিশ্চয়ই কোনো খারাপ কোনো কিছু করার চেষ্টা করছে এবং এমন কোনো কিছু করবে যেটা কিনা ওর জীবনের জন্য ক্ষতি এবং ওর জন্য ক্ষতিকর। ইনসা এখানে এসেছে প্রায় 4-5 মাস হয়ে গিয়েছে এবং সকলের মন জয় করে নিয়েছে। ইনসার দাদি সুস্থ হয়ে গিয়েছে, মানে তার যে দাদি শাশুড়ি আছে, তারপর ওই যে ছোট ছেলেটা, ওকেও সুস্থ করে তুলেছে। পাশাপাশি পরিবারের সকলে বেশ আনন্দ উল্লাসে আছে, ব্যবসা বড় হয়েছে, প্রায় সমস্ত কিছু এক ভালো ধারায় চলছে আর কি। তবে এই জিনিসটাকে নষ্ট করার জন্য মীরা উঠে পড়ে লেগেছে। দুপুরবেলা খাওয়ার সময় হঠাৎ করেই মীরা ইনসাকে বলল যে, কি ব্যাপার, তুমি ভালো আছো? চোখের নিচে কালি পড়ে গিয়েছে, ঘুমাচ্ছ না, কিছু কি হয়েছে? একটা অট্ট হাসি দিল। তারপর ইনসা বুঝে ফেলল জিনিসটা কি ঘটেছে, কারণ গত রাতে ইনসার সঙ্গে তার গোত্রের এক জিন দেখা করতে এসেছিল এবং সে সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছে যে এই মেয়েটা ওর উপরে কালো জাদু করেছে, কিন্তু জিন হওয়ার কারণে সেই কালো জাদুটা ওর শরীরের উপর পুরোপুরিভাবে পড়েনি এবং ইনসা বিষয়টা বুঝে ফেলে সেই যে ইয়েটা ছিল সেটা সেখান থেকে নষ্ট করে ফেলেছে আর পাশাপাশি তাবিজটা ওইখান থেকে সরিয়ে ফেলেছে। ইনসা তখন মীরাকে বলল, তুমি এখন থেকে সাবধানে থেকো, কারণ হচ্ছে তোমার ওপর নাকি খারাপ কোনো কিছুর প্রভাব পড়েছে, শুনলাম আর কি। সকলে ইনসাকে তখন জিজ্ঞেস করলো, কিসের খারাপ প্রভাব? মীরা তখন বলল, না কিছু না, ওই একটু শরীর খারাপ পড়েছিল, বদনজর পড়েছে বোধহয়, এই জন্য। অনেক মানুষ তো আছে এখানে বদনজর দেওয়ার জন্য, আসলে ইনসাকে ইশারা করেই বলছিল। তারপর ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে মীরা নিজের কক্ষে চলে গেল। মীরা তখন মনে মনে ভাবলো, আসলে কি টের পেয়ে গিয়েছে? টের না পেয়ে গেলে এরকমভাবে বলবে কিসের জন্য? যদি টের পেয়ে যায়, আচ্ছা মেজো চাচিকে কিছু বলে দিয়েছে? না, সে তো বলার কথা না। তাহলে আবার তান্ত্রিকের কাছে যেতে হবে। রোজিনাকে সে ডাক দিল, বলল, আজকে আবার তান্ত্রিকের কাছে যাব। এর থেকে বড় তান্ত্রিক আছে? এর তো কোনো কাজই হচ্ছে না, 2 মাস হয়ে গিয়েছে এই জিনিসটা এনে রেখেছি, কোনো কাজই হচ্ছে না, বেটি মরেও না। রোজিনা তখন বলল, হ্যাঁ, ওনার যে গুরু আছে সেই গুরু মশাইয়ের কাছ থেকে আমি নিয়েছিলাম,
গুরুমশাই তো নাই, সম্ভবত এসেছে। ওই মুহূর্তে ও রোজিনার উপর রেগে গেল, রেগে গিয়ে বলল, তাহলে তুই আমাকে এতদিন বলিসনি কিসের জন্য? চল গুরুমশাইয়ের কাছ থেকে নিব, চল। ওইদিনকে ওই রাত্রেবেলায় রোজিনার সঙ্গে করে সে চলে গেল সেই গুরুমশাইয়ের মূল আশ্রমে। সেখানে যাওয়ার পর পুরাতন যেসব কুণ্ডলী ছিল এবং যা যা জিনিসপাতি ছিল সে সেই বড় গুরুমশাইয়ের কাছে দিল। দেওয়ার পর সে সঙ্গে সঙ্গেই বলে উঠল, তোরা কি করেছিস? এটা কি কোনো মানুষের কুণ্ডলী? এটা কি কোনো মানুষের অস্থি? ওই মুহূর্তে মীরা বলে উঠল, হ্যাঁ, আমার বউ, আমার মামাতো ভাইয়ের বউ, ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলল কি যে, তুই যার কুণ্ডলী এবং যা কিছু দেখাচ্ছিস ও কোনো মানুষ নয়, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ও একটা জিন জাদি, এবং এ হচ্ছে ইনসাপরি। ইনসাপরি তোদের বাড়িতে কি করে? একথা শোনার পর মীরার সঙ্গে সঙ্গেই ভয় পেয়ে গেল। তার মানে এতদিন এই বাড়িতে যা যা ঘটনা ঘটছে, সেই সাদে নামাজ পড়তে দেখা, তারপর ওর দাদির ভয় পাওয়া, ওর তারপর ওই ছেলেটার ভয় পাওয়া, বাড়ির আশেপাশের অনেক ধরনের অদ্ভুত ঘটনা ঘটা, এই সমস্ত কিছু তাহলে, কিন্তু এটা কিভাবে সম্ভব গুরুজি? ঠিক সেই মুহূর্তে সেই তান্ত্রিক বলে উঠল যে এটা সম্ভব, কারণ ও তোর ভাইকে বশ করেছে, বশ করে তাকে বিয়ে করেছে, এবং ইনসাপরিরা এরকমটাই করে থাকে, বশ করে মানুষকে বিয়ে করে এবং তার সাথে থাকে। তুই এক ইনসাপরির খপ্পরে পড়েছিস, তুই ওকে কোনো ক্ষতি করতে পারবি না, উল্টো ও চাইলে তোকে ক্ষতি করে মেরে ফেলতে পারতে এতদিনে। ওর যে জিনের বহর আছে, ওর থেকে সাবধান, দূরে থাকিস, কারণ দূরে না থাকলে ও তোকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। রোজিনার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল, ভয় পেয়ে বলল, আমি এর মধ্যে নাই, আমি গেলাম। সঙ্গে সঙ্গেই মীরা ওর পেছন পেছন আসা শুরু করে বলল, রোজিনা, তুই ভয় পাচ্ছিস কিসের জন্য? আসার পথে দুজনেই কাঁপছিল, কারণ ইনসা একটা পরী এবং সে কোনো মানুষ নয়, এটা ওরা জানতে পেরে গিয়েছে, এবং জিনজাদি। এটাকে সে মিরাজকে বলে দিবে, বাড়ির সবাইকে বলে দিবে? বলে দিলে তার কি লাভ হবে? ওকে কি তাড়িয়ে দিবে? কিন্তু এটা তো প্রমাণ করতে হবে, প্রমাণ না করলে সে এখান থেকে ওকে তো কোনোভাবে তাড়াতে পারবে না। কি করবে সে বুঝে উঠতে পারছে না। ওদিনকে বাড়িতে এসে সে ইনসার থেকে দূরে দূরে থাকতে শুরু করলো, এবং ইনসার চোখাচোখি বা সামনাসামনি হতো না। একদিন দুপুরবেলা রান্নাঘরে মিরাজের জন্য খাবার তৈরি করছিল ইনসা। মিরাজ সেখানে গিয়ে পৌঁছানোর পর সে ইনসাকে দেখে ওইখান থেকে ফিরে আসতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ইনসার রক্তিম চোখ দেখে মীরা বেশ খানিকটা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলল যে, না না, এমনিতে এসেছিলাম। ইনসার খানিকটা সন্দেহ হলো, তার মানে কি কিছুটা বুঝতে পেরেছে। আর ইনসার আশেপাশে ও ঘোরাঘুরি করছিল না, ভিড় ছিল না। মাঝখানে বেশ কয়েকদিন ওকে ঘরের ভেতরেও দেখেনি। ইনসা কয়েকবার মিরাজকে জিজ্ঞেস করেছে। মিরাজ তো ইনসাকে বেশ ভালোবাসে এবং সবসময় ওর আশেপাশে থাকতে ওকে রাখে, সবসময় ওকে বেশ আদর যত্ন করে। সব মিলিয়ে মিরাজ, না, ইনসার বেশ খানিকটা সন্দেহ হতে লাগলো। বেশ খানিক্ষণ বাদে ও মীরাকে ফলো করতে শুরু করলো, এবং ফলো করে মীরার ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো, এবং সে সত্যি সত্যি বুঝে গেল যে না, মীরা নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছে, তা না হলে ও আমার সামনে কেন আসছে না, এবং নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটানোর চেষ্টা করছে নতুন করে। ওই অবস্থায় সে নিজের ঘরে চলে আসলো। আসার পর মিরাজকে একটা খুশি সংবাদ দেওয়ার জন্য বলল যে আসলে কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমরা কি কিছুদিনের জন্য বাইরে থেকে একটু ঘুরে আসতে পারি? মিরাজ তখন বলল, আসলে বিষয়টা হয়েছে কি, অফিসের এখন বেশ ভারী কাজ চলছে, যাব, দেখি কাজটা শেষ হোক, আগামী সপ্তাহে আমরা যাই। ইনসা ও তখন বলল যে, দেখো এই সপ্তাহে যেতে পারো কিনা, আসলে শরীরটা একটু ভালো লাগছিল না, একটু বিশ্রাম দরকার। তখন মিরাজ এসে ইনসার কপালে হাত দিয়ে বলল, কি হয়েছে দেখি আমার সুন্দরী বউটার? তারপর ওকে ধরে দুষ্টামি করতে লাগলো। ইনসা তখন বলল, না তেমন কিছু না, আসলে ইনসা এখান থেকে তার নিজের জগতে মিরাজকে নিয়ে যেতে যাচ্ছিল। এটার কারণ হচ্ছে সে কিছুদিনের জন্য এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে চাইছিল, এবং মিরাজকে তার একা করে তার সঙ্গে নিয়ে গিয়ে সেখানে কিছুদিন থাকতে চাইছিল। এটার কারণ একমাত্র মীরা, কারণ মীরা তার উপর কুফরি এবং কালো জাদু করেছে। এটা ইনসা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এটাকে কাটানোর জন্য তাকে যেভাবেই হোক জিনের জগতে যেতে হবে। সেটা যদি মিরাজের সঙ্গে হয় তাহলে সেটা সব থেকে ভালো, কিন্তু মিরাজ কাজের জন্য যেতে রাজি হচ্ছিল না, ইনসাকে একাই যেতে হবে। 3 দিন পর, তখন গভীর রাত। ইনসাকে যেতে হলে তার দলবলের সঙ্গে করে এখান থেকে যেতে হবে। ইনসা ওদিনকে ঘুম থেকে উঠল,
মিরাজও সেদিনকে কেন যেন ঘুম থেকে উঠে পড়ল। সম্ভবত ইনসা মিরাজকে রাতে ঘুমানোর যে বসটা সেটা করেনি সেদিনকে। ইনসা ঘর থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করলো। মিরাজ ঘুম থেকে উঠে বলল, ইনসা কোথায় যাচ্ছ? কিন্তু ইনসা বিষয়টা হয়তো শোনেনি। ছায়ার গতিতে, খুব দ্রুত গতিতে সে ছাদে উঠে গেল। মিরাজ তার পিছু পিছু ছাদে গেল এবং যাওয়ার পর শুধুমাত্র এতটুকু দেখতে পেল যে কয়েকটা ছায়ার সঙ্গে ইনসা উড়ে চলে যাচ্ছে। এটা তার মনের ভুল নাকি অন্য কোনো কিছু? সে আশেপাশে ইনসাকে খোঁজার চেষ্টা করলো। হয়তো এটা মনের ভুল ছিল, সে ছায়াকে দেখেছে। আশেপাশে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও সে ইনসাকে খুঁজে পেল না এবং দেখতেও পেল না। তারপর এদিক ওদিকে খোঁজাখুঁজি করার পর সে যখন নিজের রুমে চলে আসলো, রুমে আসার পরও ইনসাকে দেখতে পেল না। তারপর সে ভাবলো হয়তো ওয়াশরুমে গিয়েছে, কারণ ওয়াশরুমের ভেতর থেকে লক করা ছিল। ইনসা চালাকি করে এটা করে রেখে গিয়েছে। সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা উঠে ঘরের মধ্যে ইনসাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথাও কোনো জায়গায় নেই। চারিদিকে অনেকেই খোঁজাখুঁজি করেছে। আম্মা সকালবেলা থেকে ডাকছিল। মিরাজ ঘুম থেকে উঠে এদিক ওদিকে খোঁজাখুঁজি করতে লাগলো। খোঁজাখুঁজি করার পর কোথাও ইনসাকে খুঁজে পেল না। সারা দিন কেটে গেল। মীরা মনে মনে বেশ খুশি হলো। ইনসা কি তাহলে চলে গিয়েছে? যদি চলে গিয়ে থাকে তাহলে বেশ ভালো। বাড়ি থেকে বের হওয়ার পর তান্ত্রিক বলেছিল বাড়িটা যদি বন্ধ দেওয়া যায় একবার, তাহলে কোনোভাবেই ওই জিন মেয়েটা আর এই বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। আর একবার যদি প্রবেশ অধিকার হারিয়ে ফেলে তাহলে ও আর কোনোদিন ফিরে আসবে না। এটা মনে করে সে ওদিনকে বিকেলবেলায় তান্ত্রিকের কাছে চলে গেল এবং যার পর বলল যে, তান্ত্রিক মশাই, আপনি ঠিক যেটা বলেছিলেন একদম সঠিক। ওই মেয়েটা কোনো মানুষ নয়, ওটা একটা জিন। ও বাড়ি থেকে বেরিয়েছে, সম্ভবত কোথাও একটা গিয়েছে। তান্ত্রিক তখন বলল, ও বাড়ি থেকে বেরিয়ে ও নিজের জগতে গিয়েছে এবং সেখান থেকে ও নিজেকে এই যে মায়াজাল এবং যে জাদুটোনা ওর উপর করা হয়েছে এই জিনিসগুলো ছাড়িয়ে খুব শীঘ্রই ফিরে আসবে। এবং ফিরে আসলে ওর থেকে শক্তিশালী এবং ওর থেকে এরকম আর কেউ ওর সঙ্গে কিছু পারবে না, এমনকি আমি নিজেও পারবো না। যথাসম্ভব তাড়াতাড়ি করতে হবে এবং সমস্ত কিছু করতে হবে আজকে রাতেই করতে হবে। তোমাদের বাড়িটা বন্ধ দিতে হবে, ও আজকে রাতেই ফিরবে এবং ফেরার পর এত শক্তি নিয়ে আসবে। আজকে অমাবস্যার রাত এবং জিনেরা অমাবস্যার রাতগুলোতেই মূলত হচ্ছে টার্গেট করে ফিরে আসার জন্য এবং শক্তি সঞ্চয় করার জন্য। একবার যদি এই বাড়িতে এবার প্রবেশ করতে পারে তাহলে আর কোনোদিন ফিরে আসবে না। মিরাজ বেশ খানিকটা চিন্তিত ছিল। গতকাল রাত থেকে ইনসা মিসিং। আশেপাশে সমস্ত জায়গায় সে খোঁজাখুঁজি করেছে, দারোয়ানকে বলেছে, সিসি ক্যামেরা চেক করেছে, কেউ ওকে ঘর থেকে বের হয়ে যেতে দেখেনি। কিন্তু ইনসা কোথায় গেল? কোথায় গিয়েছে সে? আশেপাশে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে। মিরাজের মন খারাপ। সন্ধ্যার দিকে যখন দেখল মীরা তান্ত্রিক এবং বেশ কিছু লোকজন নিয়ে তার বাড়িতে কিছু একটা করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে সে আরেকটা মৌলবীকে ডেকে নিয়ে এসেছে এবং সঙ্গে সেই তান্ত্রিকও ছিল। মীরা তখন মিরাজকে বলল যে, শোন, তুই যার সঙ্গে থাকিস সে কোনো মানুষ নয়, সে একটা জিন জাদি। এটা আমি প্রমাণ করে দিব এবং সে কোনো মানুষ নয়, যে এটা আমি এই বাড়িতে ও আসা মাত্র আমি প্রমাণ করে দিব এবং ও ওই বাড়িতে প্রবেশও করতে পারবে না। মিসিং না, হারিয়ে গিয়েছে না, ও আসলে হারিয়ে যায়নি, ও ওর জগতে চলে গিয়েছে। সেখান থেকে শক্তি সঞ্চয় করে ফিরছে ও, কিন্তু ওকে শক্তি সঞ্চয় করে ফিরতে আমি দেব না। ওই মুহূর্তে মিরাজ তখন বলে উঠল, কী সব উল্টাপাল্টা কথা বলছিস মীরা তুই? ওই মুহূর্তে সেই তান্ত্রিক বলল, উল্টাপাল্টা কথা না, ও সত্যি কথাই বলছে। তোর স্ত্রী, যাকে তুই ভালোবাসিস, যাকে তুই পছন্দ করে বিয়ে করেছিস, সে কোনো মানুষ না, সে একটা জিন জাদি এবং সেটা আমি প্রমাণ করে দিব এবং আমি দেখিয়ে দিব যে তুই জিনের সঙ্গে সংসার করছিস এবং জিনের সঙ্গে তুই থাকিস। মিরাজ কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না বিষয়টা। বাড়ির সকলে তখন সেখানে এসে জামায়াত হলো এবং উপস্থিত হয়ে সকলেই তখন মীরার কথাকে অগ্রাহ্য করে বলল কি যে, মিথ্যা কথা বলছিস তুই, এরকমটা কখনোই হবে না, তুই মিথ্যা কথা বলছিস। মীরা তখন বলল, আমি সঙ্গে করে মৌলবী সাহেব এবং তান্ত্রিক দুজনকেই নিয়ে এসেছি। তান্ত্রিক মশাই, আপনি আপনার কাজগুলো করা শুরু করুন। ও আসবে কয়টার দিকে আপনার আন্দাজ মতে? ওই মুহূর্তে তান্ত্রিক তখন বলল, গত রাতে যে সময় গিয়েছে ওই রাতে ঠিক সেই সময় আসবে, রাত্রে 1টা কি 1:30টার দিকে। তখনই সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। আমি 3 পাশ বন্ধ করে 1 পাশ খোলা রাখছি, ও এই সাইড দিয়ে প্রবেশ করবে, এক সাইডের আংশিক আমি বন্ধ করে রাখবো। ওই অবস্থায় তখন সকলে বাহিরে মীরার কাণ্ড দেখতে লাগলো এবং মীরাকে সকলে বকাঝকা করতে শুরু করলো। হুজুর মশাই তিনিও বললেন যে বাড়িতে একটা জিনের আঁচ আছে, তবে জিনটা খারাপ জিন নয়, ভালো জিন এবং এই বাড়ির মঙ্গলই চায়, এই বাড়ির মঙ্গলের জন্য সমস্ত কিছু করেছে। কিন্তু মীরা সেটা বিশ্বাস করতে চায় না, এমনকি তান্ত্রিক সেটাকে খারাপ বলে ইস্টাবলিশ করতে চায়। তান্ত্রিক বেশ খানিকক্ষণ বসে সেখানে কালো জাদু এবং কুফরির মাধ্যমে অনেক কিছু করলো।
ওই মুহূর্তে তখন মীরার মেঝো চাচি যে ছিলেন তিনি তখন বললেন, মীরা, সমস্ত কিছুর একটা লিমিট আছে। এর আগেও তুই ইনসার পেছনে লাগার চেষ্টা করেছিস, ইনসাকে তুই কালো জাদু করেছিস। আমি নিজের চোখে দেখেছি মিরাজ, ও ইনসার প্রতি কালো জাদু করেছে, আর পাশাপাশি ওকে তোদের ঘরের ভিতরে কয়েকবার যেতে আসতে দেখেছি। ওই বাড়ির পেছনে একটা পুতুল সুই দিয়ে কিছু একটা করে ও পুঁতে রেখেছে সেখানে। বিশ্বাস না হলে দেখে আয় তুই সেখানে গিয়ে। সঙ্গে সঙ্গেই মিরাজ বলে উঠলো, কি ব্যাপার মীরা, এটা কি সত্যি? তখন মীরা বলল, না না, এরকম কোনো কিছু না, আমি ওর প্রতি কোনো কালো জাদু করিনি, কোনো কিছু করিনি। সত্যি কথা বলতে ও একটা যে জিন সেটা আমি প্রমাণ করে দিব, তুই দেখ, কিছুক্ষণ অপেক্ষা কর। ওই মুহূর্তে মিরাজ মীরার কথা বিশ্বাস করলো না। বাড়ির পেছনে গিয়ে সেই জায়গাটা খুঁজে সেখান থেকে সেই সুচ ফোটানো সেই পুতুলটা বের করা হলো, এবং তার মধ্যে মীরার হারিয়ে যাওয়া কাপড়ের একটা টুকরো আছে আর চুল আছে, সবকিছু দিয়ে সেটা বাঁধা। তার মানে ইনসা কয়েকদিন ধরে অসুস্থ ছিল, এটা মিরাজ ঠিকই আন্দাজ করতে পেরেছিল। তার মানে সত্যি সত্যি। ওই মুহূর্তে সকলে তখন মীরাকে দোষারোপ করতে শুরু করলো, বলল, তুই এরকম একটা খারাপ কাজ কিভাবে করলি বলতো? ইনসা এত ভালো একটা মেয়ে, তুই তাকে এরকম বদনাম রটাচ্ছিলি আর তার প্রতি কালো জাদু করছিলি। সঙ্গে সঙ্গে তান্ত্রিককে সবাই সেখান থেকে বের করে দিতে লাগলো, বললো, এখান থেকে এখনই বেরিয়ে যান, আপনি কোন সাহসে বাড়িতে প্রবেশ করেছেন? আর মীরা, তুই এত বড় একটা খারাপ কাজ কিসের জন্য করতে গেলি? তুই এত বড় একটা কুফরি কাজ, ছি, আমার ঘেন্না হচ্ছে তোকে আমার কাজিন বলতে। মিরাজের এই কথা শুনে সকলে প্রচন্ড পরিমাণ রেগে গেল, এবং ওর মা, চাচিরা সকলে রেগে গেল মীরার প্রতি। মীরা তখন বলল, একটু অপেক্ষা করুন না, আমি প্রমাণ করে দিব যে ইনসা কোনো মানুষ নয়, সে একটা জিনজাদি এবং আমাদেরকে ক্ষতি করার জন্য এসেছে। ও মিরাজকে বশ করেছে। তোমরা এই হুজুরের কাছ থেকে শোনো, তান্ত্রিকের কাছ থেকে শোনো, শুনলেই তখন বুঝতে পারবা। ওই মুহূর্তে মিরাজ তখন বলল, আমি কোনো কিছু শুনতে চাই না, এখান থেকে তুই এখনই বেরিয়ে যাবি, তোকে আমার এই বাড়িতে আর কখনো জায়গা দিব না। আর যদি ও এই বাড়িতে থাকে তাহলে আমি ইনসার হাত ধরে বেরিয়ে যাব। নিশ্চয়ই ও ইনসার সঙ্গে কিছু একটা করেছে, ইনসাকে নিশ্চয়ই এই বাড়ি থেকে বের করে দিয়েছে বা কোথাও একটা আটকে রেখেছে। ওকে আমার বিন্দু পরিমাণ বিশ্বাস হয় না, ওকে আমি বিশ্বাস করি না। ঠিক সেই মুহূর্তে মৌলভী সাহেব বললেন, আশেপাশে আমি জিনের ঘ্রাণ পাচ্ছি, নিশ্চয়ই আপনার স্ত্রী এসেছে, ও ঘরের ভিতরে আছে। এই কথা বলার পর মীরা তখন বলল যে, আমি বলেছিলাম না আমি। ওই মুহূর্তে সঙ্গে সঙ্গেই মৌলভী সাহেব ঘরের ভিতরে যেতে শুরু করলো এবং গন্ধ শুকে শুকে দোতলার কামরায় উঠে গেল। কামরায় উঠে যাওয়ার পর সে যখন তার নিজের বেডরুমে, মানে মিরাজদের বেডরুমে প্রবেশ করলো, তখন দেখলো ইনসা সেখানে খাটের উপর বসে আছে। ইনসাকে দেখে মিরাজ তখন দৌড়ে ইনসার কাছে গেল, কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল, এবং ইনসা পেছন দিকে ফিরে সঙ্গে সঙ্গেই মৌলভী সাহেব, তান্ত্রিক এবং সকলকে দেখে সে চমকে গেল, কারণ সে এটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। মৌলভী সাহেব সঙ্গে সঙ্গেই তসবিহ এবং কোরআনের আয়াত পড়তে শুরু করলো, এবং ওই দিক দিয়ে তান্ত্রিক সেও নিজেও কুফরি জাদু শক্তি দিয়ে ওইগুলো করার চেষ্টা করছে। মৌলভী সাহেবের সঙ্গে 4টা জিন থাকে সবসময়। জিনগুলো সঙ্গে সঙ্গেই মৌলভী সাহেবের কাছ থেকে পাশ দিয়ে সেই তান্ত্রিকের কাছ থেকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জিনগুলো ইনসাকে গিয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু ইনসা তখন বেশ শক্তিশালী। সে জিনের জগৎ থেকে শক্তি সঞ্চয় করে এসেছে, এবং এখন চাইলেই কোনো জিন তাকে ধরতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। সঙ্গে সঙ্গে সেই জিনকে প্রতিহত করার জন্য ইনসাকে তার আসল পরীর রূপে ফিরে আসতে হলো, এবং সে সঙ্গে সঙ্গেই ইনসা থেকে ইনসা পরীতে রূপান্তর হয়ে গেল, এবং তার গায়ে জল জল করে আলো জ্বলছে, চারিদিকে বাতাস বইতে শুরু করলো। ইনসা পরী তখন অনেকটা উপরে উঠে সঙ্গে সঙ্গেই বলল, সন্তান্ত্রিক, তুই আমার ক্ষতি করার অনেক চেষ্টা করেছিস, আমাকে মেরে ফেলারও চেষ্টা করেছিস, আমাকে দুর্বল করে ফেলেছিলি। আমি এখন দুর্বল নই, আমি এখন সবল, এবং আমি এত বেশি শক্তিশালী যে আমি এখন তোকে পর্যন্ত মেরে ফেলতে পারবো। তান্ত্রিক তখন বলল, এত সহজ না, আমি বহু বছর ধরে সাধনা করছি, আর তাছাড়া মৌলভী সাহেব আছে আমার সঙ্গে, তুই কয়জনকে মারবি? ওইটা দেখে মিরাজ সঙ্গে সঙ্গেই ভয় পেয়ে গেল, পেছনে সরে গেল। সে অবাক হয়ে ইনসার দিকে তাকিয়ে আছে। এতদিন তাহলে সে কার সঙ্গে সংসার করেছে? একটা জিনজাদির সঙ্গে, একটা জিন মেয়ের সঙ্গে। কোনোভাবেই যেন মিরাজ বিশ্বাস করতে পারছে না। ওদিকে মীরা অট্ট হাসি হাঁটছে, যেন শয়তানের হাসি, হেসে সকলকে বলছে, আমি বলেছিলাম না ও কোনো মানুষ নয়, ও ইনসা পরী, এবং ও তোমাদের ছেলের উপর বশ করে বিয়ে করেছে। তা না হলে হুট করে তোমাদের ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে? এটা কিভাবে সম্ভব বলো? সকলে মীরার কথা শুনে বিশ্বাস করলো, এবং ইনসা তখন ওইখানে সকল জিনদেরকে মারামারি করে হারাচ্ছিল। তখন কিছুক্ষণ বাদে ওই তান্ত্রিক এবং হুজুর
দুজনের দ্রব্যশক্তি দিয়ে ইনসাফ পরীকে সঙ্গে সঙ্গেই আটকে ফেলল এবং আটকে বলল যে তুই আর এখান থেকে কখনোই যেতে পারবি না, তোকে আটকে ফেলা হয়েছে। তুই বল, তুই ওর কাছে কেন এসেছিলি এবং ওকে কেন তুই বশ করেছিস? কিসের জন্য ওকে তুই বশ করেছিস এবং কেন তুই এদের বাড়িতে প্রবেশ করেছিস? প্রবেশ করার আসল কারণটা কি? ওই মুহূর্তে তখন ইনসাপরি বলে ওঠে, আমার এখানে প্রবেশ করার কোনো কারণ নেই। এখানে আমি ওদেরকে কোনো ক্ষতিও করতে আসিনি। আমি মিরাজকে ভালোবাসি। মিরাজকে ভালোবাসি বলেই ওর সঙ্গে এখানে থাকছি। ওর সঙ্গে আমি সংসার করছি। আমি সারা জীবন মিরাজের সঙ্গে থাকতে চাই। আমি সারা জীবন মিরাজকে ভালোবেসে যেতে চাই। দয়া করে তোমরা আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না। মিরাজ তখন কান্না করছিল একপাশে দাঁড়িয়ে। ওই মুহূর্তে সকলে তখন জিজ্ঞেস করলো, ওকে এখান থেকে তাড়িয়ে দিন, ও একটা জিন জাতি, আমরা জানতাম না এর আগে। তখন সকলকে ইনসাপরি বলতে লাগলো, আম্মা, চাচি আম্মা, দাদি আম্মা, আমরা কি আপনার কোনো ক্ষতি করেছি? কখনো কোনো ক্ষতি করেছি? কোনো ক্ষতি করিনি। আমি এ বাড়ি ছেড়ে যাব না, আপনাদের কাউকে ছেড়ে যাব না। আমি মিরাজকে ভালোবাসি, আপনাদের সকলকে ভালোবাসি। শুধুমাত্র এই মেয়েটা আমাকে এখানে থাকতে দিল না। এই মীরা, তোকে আমি মারিনি কিসের জন্য জানিস? কারণ আমি চাইনি এই বাড়িতে কোনো খুন খারাপের রক্তপাত হোক। তা না হলে তোকে গায়েব করে ফেলা আমার জন্য সেকেন্ডের ব্যাপার ছিল। আমি চাইলে এখানে থাকতে পারতাম যুগের পর যুগ, কেউ টের পেত না। কিন্তু মীরা, আমি তোকে মারিনি এই কারণেই যে তুই আমার খুব কাছের বন্ধু হয়ে থাকতি, কিন্তু তুই সেটা চাসনি। মীরা তখন বলে উঠল, কেন চাইবো? আমি মিরাজকে ছোটবেলা থেকেই ভালোবাসি এবং আমি ওকেই আমার করে পেতে চাই। কেন আমি অন্য একজনের হাতে সেটা তুলে দিব? তা আবার সেটা একটা জিনজাদি। তুই এখন এখান থেকে চলে যাবি। এরপরে মিরাজকে আমি বিয়ে করব। মিরাজ তখন চোখ মুখ শক্ত করে বসেছিল। ইনসাপুরি তখন শূন্যে হাসছিল। চারিদিকে বাতাস বইছে। ইনসাপুরির চোখ জলজল করছে, চুলগুলো একদম খাড়া হয়ে গিয়েছে। চারিদিকে যেন কোনোরকম সুঘ্রাণ ভরে গিয়েছে। ওই মুহূর্তে তখন সেই তান্ত্রিক বলে উঠল, বল, তুই এখানে কেন এসেছিলি এবং ওর কাছে তুই কি চাস? অনেক কষ্ট দিয়েছিল ইনসাকে। মিরাজ তখন চুপচাপ সেটা বসে শুনছিল, কারণ ওর ভীষণ কষ্ট হচ্ছিল। ও যে একজন জিনের সঙ্গে থাকে এইটা আসলে ও বিশ্বাস করতে পারছিল না। আর ইনসা, যাকে কিনা ও এত বেশি ভালোবাসে, সে একটা জিনজাতি, এটা সে বিশ্বাসই করতে পারছিল না। বেশ খানিক্ষণ পর সেই তান্ত্রিক তাকে জিজ্ঞেস করলো, তুই কেন ওর কাছে এসেছিস এবং কেন তুই? ওই মুহূর্তের সঙ্গে সঙ্গেই ইনসাপুরি বলে উঠল, বেশ কয়েক মাস আগে ও ওই জঙ্গলের রাস্তা ধরে আসছিল। তখন প্রথমবার ওকে আমি ওইখানে দেখতে পাই, গাড়ি চালিয়ে আসছিল। ওই অবস্থায় ওকে আমার প্রথমবার দেখে পছন্দ হয়ে যায়। আমরা ইনসাপুরি একবার যাকে পছন্দ করি তাকে ভালোবেসে ফেলি এবং তাকে কোনোদিন ছেড়ে যায় না। আমি ওকে কোনোদিন ছেড়ে যাব না। আমি মৃত্যুর আগ পর্যন্ত ওর আশেপাশে থাকবো। তোর আমাকে এখান থেকে তাড়িয়ে দিলেও আমি ওর আশেপাশেই থাকবো। আমি ওকে ভালোবাসি এবং আমি মিরাজের কাছে জিজ্ঞেস করি, মিরাজ, আমি কি তোমাকে কখনো কোনো বিষয়ে কষ্ট দিয়েছি? কখনো কোনো খারাপ কোনো কিছুই তো করিনি। তাহলে তুমি আমাকে এরকমভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? ওদেরকে বলো না তুমি আমাকে ভালোবাসো, আমাকে তুমি তোমার সঙ্গে রাখবে। বলো না ওদেরকে, মিরাজ। ওই মুহূর্তে সকলে থমকে গেল। মিরাজও চুপচাপ করেছিল। তারপর কি হয়েছে বল? তখন ইনসাপুরি বলে উঠল, তারপর কি হবে? তারপর আমি ওর স্বপ্নে এসেছিলাম, আমার নিজের চেহারা দেখিয়েছি। তারপর ওকে আমি আমার প্রতি পাগল বানিয়েছি। আর ওইখান থেকে ওই বিল্ডিংয়ের উপর থেকে কাঠ ওইটাই আমি ফেলেছিলাম, যাতে করে ওকে আমি বাঁচাতে পারি এবং ও আমাকে দেখে। তা না হলে আমার আর কোনো উপায় ছিল না এই বাড়িতে প্রবেশ করার, ওকে ভালোবাসার। মিরাজ সবকিছুই শুনছিল। মিরাজ তখন কান্না করছিল। তারপর আমি ওকে বিয়ে করে এই বাড়িতে প্রবেশ করি এবং এই বাড়িতে আমি কোনো ক্ষতি চাইনি। আমি চেয়েছি এই বাড়িতে থাকতে। আমি সত্যি কথা এই বাড়ি থেকে চলে যেতে চাই না। আমি এই বাড়ি থেকে কোনোদিন চলে যেতে চাই না। তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, দয়া করে আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না। তখন সেই পীর সাহেব বললেন, হুজুর বললেন যে পরীটা আসলেই ভালো, ওকে এখানে রেখে দিলে ভালো হবে, ওকে এখান থেকে তাড়িয়ে দেওয়াটা উচিত হবে না। ওই মুহূর্তে সেই তান্ত্রিক বলল, ওকে আমি আমার সঙ্গে বশ করে রেখে দিব এবং আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। ওই মুহূর্তে মিরাজ তখন বলল, তোর এত বড় সাহস, আমার স্ত্রীকে তুই সঙ্গে করে নিয়ে যাবি? ওই মুহূর্তে তখন সেই বড় যে হুজুরটা ছিল, তিনি মূলত চাচ্ছিলেন ইনসাকে বাঁচাতে, আর তান্ত্রিক চাচ্ছিলেন তাকে সঙ্গে করে বশ করে নিয়ে যেতে আর কি। তান্ত্রিক তখন বললেন যে, ইনসা মা, তুই এখান থেকে চলে যা। ওই তান্ত্রিক তোর ভালো চাবে না, সুযোগ বুঝে আবার যে কোনো সময় চলে আসিস, তুই এখান থেকে চলে যা। তান্ত্রিক তখন বলল, ও এখান থেকে গেলে আর কোনোদিন ফিরে আসতে পারবে না, আর এই পরিবারের কেউ ওকে গ্রহণ করতে চায় না। মীরা
বড় চাচি, আম্মা সকলেই একই কথা বলল, আমরা ওকে কখনোই গ্রহণ করব না, ও এই পরিবারের কেউ না। মীরা তখন কান্না করছিল, কারণ ও সত্যি সত্যিই এখন মিরাজকে পেয়ে যাবে। ইনসা নিজেও কান্না করছে। ও বলল, আমি এখান থেকে যেতে চাই না আম্মা, আমাকে যেতে দিয়েন না। ওই মুহূর্তে তখন সেই তান্ত্রিক বলল, তোকে আমি ধরে ফেলছি তারা। তারপর সেই হুজুর বলল, মীরা মা, তুই এখান থেকে চলে যা, আর কখনো ফিরে আসিস না, ওরা তোকে কেউ পছন্দ করবে না। ইনসা তখন বলল যে, ইনসা, আমি ইনসা পড়ি, আমি এখানে আবার ফিরে আসব, যেভাবেই হোক, যে কোনো দিন হোক ফিরে আসব, কারণ আমি এই বংশের উত্তরাধিকারী আমার পেটে করে নিয়ে যাচ্ছি, এবং এই উত্তরাধিকারী নিয়ে আমি যে কোনো দিন এখানে আবার ফিরে আসব। তোরা আমাকে কোনোদিন আটকাতে পারবি না, আর এই উত্তরাধিকারী যদি তোরা না চাস তাহলে আমি আর কোনোদিন ফিরে আসবো না। তাই বলে ইনসা সেখান থেকে গায়েব হয়ে গেল। চারিদিকটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। তান্ত্রিক তার কাছাকাছি শক্তি অর্জন করেও সেটাকে ধরতে পারল না। ইনসাপুরি সেখান থেকে গায়েব হয়ে গেল। ওইটা যখন শুনল মিরাজ যে তার সন্তান ইনসার পেটে রয়েছে, এটা শোনার পর তার চোখ একদম কপালে উঠে গেল। বলল, কি, আমার সন্তান ইনসার পেটে? আমার ইনসাকে তোমরা এনে দাও, ওকে তোমরা যেতে দিও না। তখন সে অচেতন হয়ে সেখানে পড়ে গেল। চারিদিকটা শীতল ঠান্ডা হয়ে গেল, এবং ইনসাপুরি শেষবারের মতো তাদেরকে দেখা দিয়ে এই বংশের সন্তান বা উত্তরাধিকারী নিয়ে এখান থেকে চলে গেল। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস গড়াতে গড়াতে বছরে রূপান্তর হতে শুরু করলো। মিরাজ ইনসার শোক কাটিয়ে উঠতে পারল না, কারণ সে ইনসাকে ভালোবাসে, এবং এই বাড়ি থেকে ইনসাকে চিরদিনের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছে। কিছুদিন কেটে যাওয়ার পর যখন দেখলো মিরাজ একদম অস্বাভাবিক পাগলের মতো হয়ে উঠেছে, তখন সকলে ইনসাকে ফিরিয়ে আনার জন্য অনেক কিছুই করেছে। কিন্তু ইনসা নিজে থেকে না ফিরলে হয়তো তাকে কোনোদিন ফিরে আনা যাবে না, কারণ ইনসা বলেছিল একদিন না একদিন সে এই বাড়িতে ফিরে আসবে তাদের উত্তরাধিকারী নিয়ে। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি আমাদের আজকের এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলো। ইনসাপুরের প্রথম গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই গল্পের পরবর্তী, এটা তো পার্ট গল্প না, মানে একটু ডিফারেন্ট টাইপের গল্প হবে ইনসাপুরের গল্প। এটা পার্ট, মানে এটার কোনো সেকেন্ড পার্ট হয় না, বা দ্বিতীয় পার্ট হবেও না। তো সেহেতু আপনারা দয়া করে দ্বিতীয় পার্ট চাবেন না, বা দ্বিতীয় পার্টের কোনো আসবে না। এটা মাঝে মধ্যে গ্যাপে হয়তো মাসে 1টা 2টা 3টা করে এপিসোড আসবে। এটা একটা ধারাবাহিক সিরিজ বলতে পারেন, যে একটা ইনসাপুরের গল্প। তো ওই টাইপের গল্পগুলো আপনাদেরকে শোনানো হবে। তো এই গল্পটা এখানেই শেষ ছিল, এবং ওই বাড়িতে এখনও শোকের ছায়া এরকমভাবে পড়ে আছে। তো যাই হোক, মিরাজ ইনসাকে খুব বেশি ভালোবাসতো, তবে কিছু কিছু জিনিস থাকে যা কিনা আসলে পাওয়ার মতো হয় না। তবে সে আসলেই ইনসাকে অনেক বেশি ভালোবেসেছিল, তবে মীরা বেশি জিনিসটাকে হতে দেয়নি। যাই হোক, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কণ্ঠে এবং গল্প পাঠে আমি RJ ইমরান, আপনাদের প্রিয় হোস্ট, আপনাদের সঙ্গেই ছিলাম। আশা করি আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।